তোদের হাতে শুধু 3 মিনিট সময় আছে, বের হয়ে যায় এখান থেকে। কি তুই কেবে? একটা গুন্ডা জোরে হেঁটে যেই না আদিকে গুলি করবে অমনি আদি একটা 580 ডিগ্রি রাউন্ড কিক মারল। সঙ্গে সঙ্গে গুন্ডাটা উড়ে কাঁচের টি টেবিলের উপর পড়তেই টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। আর সাথে সাথে আদি আর শঙ্করের লোকেরা আদির দিকে গান তাক করতেই আদির লোকেরাও শঙ্করের লোকেদের ঝাড়িমূলক চিৎকার দিয়ে গান তাক করলো। ওই 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 ওই, গান নিচে রাখ। দুই দলের লোকেরাই একসাথে গান নিচে করলো। ওই আদি, তুই এই শঙ্করের পাওয়ার সম্পর্কে জানিস না। হা 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 হা। আরে আমার ওয়াশরুমের কল দিয়ে পানি পড়ে না, বরং পানির মতো আমি রক্ত ব্যবহার করি। মানুষের চামড়া আমি কলার খোসার মতো তুলে ফেলি। হা 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 হা। এখন চুপচাপ ফ্লোরে বসে পড়, চল বস। আদি একটা মুচকি হাসি দিয়েই তুড়ি মারল। সাথে সাথে তার কিছু লোক মিলে নিজেদের সোফার আকৃতিতে পরিণত করল। আদি তার হুডিওয়ালা ফুল বডি কোটের নিচের অংশটাকে বাতাসে ঝাড়া দিয়েই তার মানুষের তৈরি সোফায় বসেই পায়ের উপরে পা তুলে দিল। আর সঙ্গে সঙ্গে শঙ্কর অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। শঙ্করের মাথা বেয়ে এক ফোঁটা ঘাম নিচে গড়িয়ে পড়ছে। আদি তার বাম হাত দিয়ে হুডিটাকে নিচে নামিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, আদি শুধু বসার স্টাইল দেখে ভালো ভালো মানুষ 1000 ভোল্টে ঝটকা খেয়ে দাঁড়িয়ে যায়, আর আদির দুনিয়ার শঙ্কর শুধু মরুভূমির মাঝে পড়ে থাকা একটা শুয়ের মতো। এটাই আসল বাংলাদেশ মাফিয়ার পাওয়ার, বুঝলি তো? ওই ওই ওই, আমার বেশি কথা বলার অভ্যাস নেই, তাই সোজা পয়েন্টে আসি। এই জায়গাটা তুই 5 মিনিটের মধ্যে খালি করে দে। জোর করে ছিনিয়ে নিয়ে কেন নিজের জাতকে বদনাম করছিস? তুই আমাকে পাওয়ার দেখাবি, তাই না? দাঁড়া, আমি তোকে আসল বাংলাদেশি পাওয়ার দেখাচ্ছি। হ্যান্ড টু হ্যান্ড, মায়ের দুধ খেয়ে থাকলে আইসেলা। আদি উঠে দাঁড়ালো। শঙ্কর একটা পানির গ্লাস হাতে নিয়ে সেটা হাতেই ভেঙে ফেলল। শুরু হয়ে গেল তাদের হাড্ডাহাড্ডি লড়াই। আদি দৌড়ে এসে শঙ্করের একদম ঘাড় বরাবর সজোরে একটা 360 ডিগ্রি কিক বসিয়ে দিতেই শঙ্কর মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সে ফ্লোরে একটা ঘুষি দিয়েই চিৎকার করে কিক আপ দিয়ে আদির একদম বুকের মাঝখানে লাথি মারল। আদি 2-3 হাত পিছিয়ে গিয়েই ডান পাঞ্চ আর ডান হাঁটু গেড়ে বসে পড়ল। আদি হুট করে একটা দৌড় দিয়েই শঙ্করের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করলো। কখনো আদির গায়ে পাঞ্চ লাগছে তো কখনো আদি মারছে। 15 সেকেন্ড হ্যান্ড ফাইট হয়ে যাওয়ার পরপরই আদি দৌড়ে শঙ্করকে একটা সাইড কিক মারল। শঙ্কর 7 ফিট দূরে পিছিয়ে গিয়েও নিচে পড়ল না। এবার শেষ তুই। এইবার শঙ্কর আদির মতো যেই না উড়ে এসে সাইড কিক মারতে গেল, অমনি হাওয়ায় থাকা অবস্থায় আদি ও শার্ট ধরে শঙ্করকে সোজা ইলেকট্রিক মিটারগুলোর উপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে শঙ্করের চিৎকারে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। মিটারগুলো থেকে আগুনের ফুলকি বের হতে শুরু করে দিয়েছে। শঙ্কর ইলেকট্রিক মিটারের সাথে ধীপ করে ধাক্কা সহ সঙ্গে 1000 ভোল্টেজের শক খেয়ে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে ধারাম করে পড়ল। সাথে সাথে শঙ্করের লোকেরা তাদের হাতে থাকা শটগান ফেলে দিয়ে আদির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আদি গিয়ে শঙ্করের সামনে 2 হাঁটু গেড়ে বসে তার গানটা শঙ্করের মাথায় ঠেকিয়ে বলল, এই দেখ, এটা বাংলা বেঙ্গল টাইগার পাওয়ার। এই দেশে তোদের মতো কুলাঙ্গার কোনো স্থান নেই। তোদের মতো দেশের বোঝাকে আমি এইভাবে পিষে ফেলি। কথাটা বলেই আদি তার বন্দুকের 6টা গুলি শঙ্করের মাথায় ভরে দিল আর উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, বয়েস, সব লাফারাঙ্গাদের উপরে চালান করে দাও আর চাচা চাচিকে হসপিটালে শিফট করো। কি ভাই, কিছু বুঝতে পারছেন না তো এখানে কি হলো? চলুন পরিচয় পর্বটা সেরে ফেলি। এই হলো আমাদের আদি, বাংলাদেশ আর ভারতের টপ গ্যাংস্টার সে। সকল উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা সহ বিখ্যাত নেতা আর রাফিয়ানরা হাড়ে হাড়ে ভয় পায় আদিকে। আর যাকে আদি এতক্ষণ কাপড়ের মতো গাছল, সে হলো বাংলাদেশের রাজশাহীর একটা বড় ডন। চলুন ঘটনাগুলোকে অতীত থেকে ক্লিয়ার করে আসি। রাজ, এই লোকটা আদি ভাইয়ের সাথে দেখা করতে চায়। আঙ্কেল আসেন, আমরা বসে কথা বলি। যদি আমাদের মনে হয় আপনার কাজটা বেশি গুরুত্বপূর্ণ, তখন না হয় আদি ভাইকে জানাবো। জি ভাই। বলুন আপনার নাম কি, আর কেনই বা আপনি হঠাৎ আদি ভাইয়ের সাথে দেখা করতে চান? আসসালামু আলাইকুম ভাই, আমি জসিমুল্লাহ। ওয়ালাইকুম।
বলুন সমস্যা কি? স্যার, আমার মেয়ে কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, পড়াশোনা অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু গত 1 থেকে 1.5 মাস থেকে রেগুলার সে কলেজ থেকে বাসায় সন্ধ্যা বা রাত করে ফেরে। মুখ চোখ শুকিয়ে গেছে। বিষয়টা আমার কাছে খটকা লাগে। আমি বিষয়টা ঘেঁটে দেখার জন্য একদিন ওর কলেজ টাইমে কলেজে যাই, কিন্তু ও ক্লাসে ছিল না। কথাটা শুনে নিলয়, রাজ আর সিয়ামের চোখ একটু বড় হয়ে গেল। আমি যখন খুঁজতে খুঁজতে কলেজের পিছন সাইডে যাই, তখন দেখে তো আমার মাথায় ঘুরে গেল। কিছু বড় লোকের ছেলেরা আমার মেয়েকে জোর করে ড্রাগসের ইঞ্জেকশন দিয়ে তার শরীরে হাত দিচ্ছে। আমি যখন গিয়ে আমার মেয়েকে সারানোর চেষ্টা করি, তখন ওরা সবাই মিলে আমাকে ইচ্ছে মতো মারে। আমি বাবা হয়েও মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। ভাই, ওরা শুধু আমার মেয়েকে নয়, বরং অনেকের মেয়ের জীবন নিয়ে এভাবে দিনের পর দিন ছিনিমিনি খেলে তাদের লাইফটাকে নষ্ট করে দিচ্ছে। শুনেছি আদি ভাই নিজেই ন্যায় অন্যায়ের বিচার করে থাকেন। ভাই, আমি অনেক অসহায় হয়ে আপনাদের কাছে এসেছি। ভাই প্লিজ আদি ভাইকে বলেন না যেন আমার সমস্যাটাকে সলভ করে দেয়। জসিমুল্লাহ আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, তাই আঙ্কেল বলছি। তবে কোনোদিনও কি শুনছেন কেউ মেশিন গান দিয়ে পাখি মারে? এই কাজটার জন্য আদি ভাইয়ের ছোট ভাই আগুনই যথেষ্ট। চিনতে পারছেন না তো? নিলয়, সিয়াম আর রাজ সহ আগুনই বাকে। বলছি আগুন হলো আদির একমাত্র কলিজার টুকরা এবং তার মুখে বলা ভাই। এবং আদি নিলয়, সিয়াম, রাজ আর আগুনকেই সবচেয়ে বেশি ভরসা করে। এখনের জন্য এতটুকুই যথেষ্ট। বিস্তারিত জানতে গল্পের সাথে জেগে থাকুন, সব বুঝবেন। চলুন গল্পে ফিরি। আরকে ন্যাশনাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির মাঠের মাঝে হঠাৎই একটা রেঞ্জ রোভার আর 5-7টা হ্যামার কার এসে থামল। কলেজের সকল মানুষের মাঝেই একটা নীরবতা আর ভয়ের আভা দেখা যাচ্ছে। হ্যামার কারগুলা থেকে প্রায় 30 জনের মতো গার্ড হাতে M4.7 নিয়ে নামলো। আর রেঞ্জ রোভার থেকে নিলয়, সিয়াম, রাজ আর আগুন সহ জসিমুল্লাহ সাহেবও নামলেন। আগুনের দিকে অনেক মেয়েরাই ক্রাশমূলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন অবস্থা দেখে সিয়াম, নিলয় আর রাজ নিজেদের মধ্যে অলরেডি ঘুষুর পুষুর শুরু করে দিয়েছে। ইস দোস্ত, সেই জিনের মেয়েরা ঘুরে বেড়াচ্ছে রে। জিনের মেয়ে? কই জিনের মেয়ে? ধুরবাল, ওই মেয়েদের কথা বলছি। যা লাগছে না, মনে চাচ্ছে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আরে শালা চুপ কর, আমার দাঁড়িয়ে যাচ্ছে। আচমকাই আগুন 3টার মাথায় সিরিয়ালে গাঁটটা মারতেই ওরা লাফিয়ে উঠল। আগে আদি ভাই বিয়ে করুক, তারপর আমরা একসাথে সিরিয়ালে বিয়ে করব, ঠিক আছে? এখন লুচ্চামি না করে চল। আর গার্ড, তুমি আমার পছন্দের রোলারটা দাও। ওটা ছাড়া আবার পিটিয়ে দুনিয়ার বোঝা পরিষ্কার করতে আমার একদম কমফোর্টেবল ফিল হয় না। গার্ডটা রোলারটা এনে আগুনের হাতে দিল। এদিকে আগুনের চোখ জসিমুল্লার উপরে পড়তেই সে দেখলো জসিমুল্লাহ বড় বড় চোখ করে আগুনের দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে ভূত দেখার মতো তাকিয়ে দেখছেনটা কি? আমি জানি আমি খুব হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকার কিছু নেই। আগুন ভাই, মনে হয় তোমাকে ওনার মেয়ের জন্য চয়েস হয়েছে। না ভাই, বিষয়টা সেটা না। আসলে আপনাদের মতো গ্যাংস্টারদের মুখে ইংরেজি প্রথমবার শুনলাম। কেন, আমাদের কি পড়াশোনা করার অধিকার নেই? আমরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করি না, শিখার জন্য পড়ি। আমরা ওয়ার্ল্ডের ফেমাস 5টা ল্যাঙ্গুয়েজও পড়তে ও লিখতে পারি। আর আমাদের আদি ভাইয়ের 5টা ভাষা সহ বাংলাদেশের সকল পড়াশোনা শেষ এবং তার সার্টিফিকেটও আছে। কথা বাদ দে, চল এখন। আগুন সহ সকলেই কলেজ ক্যাম্পাসের পিছনে আসতেই অবাক হয়ে গেল। কারণটা হলো অনেক ছেলে মেয়ে একসাথে বসে নেশা করছে। আবার এক সাইডে একটা মেয়েদের গ্রুপকে 10 জন ছেলেরা মিলে জোর করে একের পর এক ড্রাগসের ইনজেকশন পুশ করছে। আর যেসব মেয়েদের ইনজেকশন পুশ করা শেষ, তাদের মাতাল অবস্থায় অন্যান্য বখাটে ছেলেরা জোর জবরদস্তি করছে, যেন মেয়েটা ওই ছেলেটাকে মজা দেয়। এইসব দেখে আগুনের চোখ আগুনের মতো লাল বর্ণ ধারণ করেছে। আগুন ভাই, ওই যে আমার মেয়েকে ধরছিল, এই ব্লু টি শার্টের ওই ছেলেটাই এসবের কর্মকাণ্ডের লিডার। ভাই, ওরা সব মেয়ে। জসিমুল্লাহ সাহেবকে থামিয়ে আগুন তার রোলার হাতে এক দৌড়ে গিয়ে একটা ছেলের যে একটা মাতাল মেয়ের কাপড় প্রায় ছিঁড়েই ফেলেছে তার মাথায় সজোরে মারতেই ছেলেটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। আশেপাশে অলরেডি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে।
কেউ কেউ দাঁড়িয়ে ভিডিও করছে। এখানে কি মাদারির খেলা হচ্ছে? কেন ভিডিও করার জন্য উঠে পড়ে লেগেছেন? আমরা আদি ভাইয়ের লোক। যান তাড়াতাড়ি এখান থেকে, চলে যান। আদির নামটা শুনেই সকলে ভিডিও অফ করে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। ব্লু টি শার্ট পরা ছেলেটা চিৎকার দিয়ে লাফিয়েই যেই না আগুনকে মারতে যাবে অমনি আগুন মাটিতে বসে তার রোলারটাকে পিছনে ছুঁড়ে মারল। পিছন থেকে ছুরি নিয়ে দৌড়ে আসা একটা ছেলে তার গোপন অঙ্গে হাত দিয়ে ধপ করে মাটিতে শুয়ে বেহুশ হয়ে গেল। বুঝতেই পারছেন কোথায় গিয়ে আঘাত হেনেছে রোলারটা। এদিকে আগুন তার পাশে মাটির উপরে গাড়া লোহার রেলিং এর পাইপটাকে উঠিয়ে সজোরে পাট্টাছে হেডশট মেরে দিল ব্লু টি শার্ট পরা ছেলেটাকে। ছেলেটা উড়ে গিয়ে জসিমুল্লাহ সাহেবের মেয়ের পায়ের কাছে গিয়ে পড়ল। আগুন গিয়ে ছেলেটার সামনে এক হাঁটু গেড়ে বসলো। জানিস তো, এটা আগুন ভাইয়ের দেশ। সরকারের আদেশ তোদের জন্য, আর আদি ভাইয়ের আদেশ সরকারের জন্য। এই বাংলাদেশে ভুল বিচারের সঠিক ন্যায় বিচারটাও শুধু আদি ভাই করেন। সো গুড বাই। আগুন ধ্যাড়াম করে ছেলেটার মাথায় একটা বাড়ি দিয়ে জসিমুল্লাহ সাহেবের মেয়েকে কোলে করে নিয়ে জসিমুল্লাহ সাহেব সহ গাড়িতে করে চলে যায়, কারণ জসিমুল্লাহ সাহেবের মেয়ে বেহুশ ছিল। এদিকে ঢাকার গাজীপুরের কুসুমবাগ এলাকার বি ব্লকের এ কলোনির 3টা আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিং এর সামনে কম করে হলেও 300 মানুষ ঠাঁটা পড়া রোদের মাঝে হাতে তাদের দাবির বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। সামনেই একজন 60 বছর বয়সী বৃদ্ধ আর একজন 50 বছর বয়সী মহিলা, আর তাদের সাথে তাদের 18 বছর বয়সী অনাথ নাতনিকে নিয়ে ফ্ল্যাট ডিলারের সাথে সবার সামনে কথা বলছে। এটা কোন জায়গার ন্যায়? আজ 2 বছর হতে চললো ফ্ল্যাট বুক করেছি, এখন পর্যন্ত পজিশনটা প্লাম না। আর আপনি বলছেন কোন জায়গা, কোন ডন? শঙ্কর নাকি এসেছে? আর এই জায়গা তাকে দিয়ে দিয়েছি, আমাদের দোষ কি? আমাদের টাকার কি হবে? দেখেন স্যার, আমার তো কিছুই করার নেই। আমি শুধু কোম্পানির একজন কর্মকর্তা। তবে আমি আপনাদের বিষয়ে শঙ্করের সাথে কথা বলেছিলাম। আমাকে আমার পুরো পরিবার সহ মেরে ফেলার হুমকি দিয়েছে ওই শঙ্কর। আমারও বাবা মা, ভাই বোন, ছেলে সন্তান আছে। ও রাজশাহীর অনেক পাওয়ারফুল একজন গ্যাং লিডার। রাজনীতিবিদ সহ পুলিশের মাঝেও ওর অনেক চেনা জানা লোক আছে যারা ওর টাকার হয়ে কথা বলে। আমি ইনফরমেশন পেয়েছি শঙ্কর রাজশাহীতে এখন পর্যন্ত 11টা রেভ আর 15টা খুন করেছে। আমি একজন সাধারণ মানুষ, ওর মোকাবেলা করার সাধ্য আমার নেই। এখানে উপস্থিত কারো সাহস আছে ওর সাথে কথা বলার? থাকলে চলেন। যাবই তো, সারা জীবনের সঞ্চয়ের টাকা। ওগো চলো, আমরা ভয় পাই না। বৃদ্ধ লোকটা বয়স্ক মহিলা সহ তাদের নাতনিকে নিয়ে ফ্ল্যাট ডিলার শঙ্করের কাছে বিল্ডিং এর 15 তলায় নিয়ে চলে গেলেন। কি হয়েছে বে ডিলার? সাথে পুরো বুড়ি আর কচি মালও আছে দেখছি। হা হা হা। এরা আপনার সাথে কথা বলতে চায় ভাই। বল। হা হা। ভাই আমরা আর বাঁচবো না ভাই, এমন অন্যায় আমাদের সাথে করবেন না। আপনার পায়ে পড়ি ভাই। আমি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ছোটখাটো ফ্ল্যাট বুক করেছি, আর আপনি সেই ফ্ল্যাটের কবজা করে নিয়েছেন ভাই। আমি যে পথে বসে যাব ভাই, আমাদের সাথে এমন করবেন না ভাই। করলে কি করবি তুই? দরকার হলে পুলিশের সাহায্য নেব, উঠে যাব, তবু অন্যায়ের প্রতিবাদ করবই। তাই নাকি? বুড়ো চাচার দেখছি নতুন পাখনা গজিয়েছে, পুলিশের কাছে যাবি? তোর কষ্ট করতে হবে না, এই নে আমি কমিশনারকে কল করছি। বৃদ্ধ চাচার ভয়ে মুখটা শুকিয়ে গেছে। কি হলো, বলবি না কথা? আচ্ছা তারা এমপি কে কল দেই। এই নে ধর ধর, কথা বল। শঙ্কর এমপি কে কল দিয়ে চাচাকে ধরাতে চাইলে চাচা চুপ করে দাঁড়িয়ে থাকে। শঙ্কর এমপির সাথে একটু হাই হ্যালো করে কলটা কেটে দিল। কি হলো, মুখ বন্ধ হয়ে গেছে? এখন বল বুড়ো। পুলিশ কেউ না, এমপি কেউ না, মন্ত্রী কেউ না, যাকে বলার দরকার তাকেই বলবো। কাকে বলবি তুই? হ্যাঁ? শঙ্কর তার হাতের কাছে থাকা মদের বোতলটা সোজা বুড়ো লোকটার মাথায় ভাঙল। সাথে সাথে বৃদ্ধ লোকটার মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। লোকটার ওয়াইফ আর নাতনি বাঁচাতে আসতে চাইলে শঙ্করের ইশারায় ওর লোকেরা দুজনকে আটকে রাখলো। বৃদ্ধা মহিলাটি চিৎকার করে কান্না করতে করতে বলল, মরবি, তোরা মরবি।
প্রত্যেকটা মারের বিচার হবে, হবেই। তাই নাকি? বুড়িকে এদিকে পাঠা দেখি। বৃদ্ধাকে একটা গুন্ডা শঙ্করের পায়ের সামনে ছুঁড়ে মারল। শঙ্কর মহিলাটির বুকের উপর পাড়া দিয়ে ধরল। এমন অবস্থা দেখে ওনাদের নাতনি ধস্তাধস্তি শুরু করে দেওয়াতে মেয়েটাকে চড় মেরে পাশে ফেলে দেয় শঙ্করের লোক এবং মেয়েটার ব্লাউজ ছিঁড়ে মেয়েটাকে অর্ধনগ্ন করে ফেলে। ফ্ল্যাট ডিলার বেটা আগেই পালিয়েছে। চাচা যেই তার নাতনির কাছে ছুটে যাবে অমনি একটা গুন্ডা ল্যাং মেরে তাকে ফেলে দিয়ে এবং পিঠের উপরে পাড়া দিয়ে লোকটাকে চেপে ধরে। ওই বুড়ি কি যেন বলছিলি, এখন বল বল। কথাটা বলেই রাগের মাথায় শঙ্কর বৃদ্ধাকে লাথি দিয়ে 2-3 হাত পিছনে ছিটকে ফেলে। বৃদ্ধা উঠে বসেই বলে ওঠে, আদি আসবে, তোর পাপের দুনিয়া শেষ করতে আদি অবশ্যই আসবে। আদি? হ্যাঁ, আদি গরিবের জন্য ফেরেশতা, তোর মতো শয়তানের জন্য আজরাইল। কোন ঝড়ের থেকে কম নয় আদি। যেখানে তার পায়ের ধুলো পড়ে সেখানে নিকৃষ্ট পাপীদের খেলা সমাপ্ত হয়ে যায়। আদিকে ছোঁয়ার আগে তুই কাচের মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবি। সে কখন অন্যায়কে সহ্য করে না। সবার মনের রাজা সে, সবাই ভালোবাসে। ভালোবেসে সবাই যাকে বলে আদি দা স্টাইলিশ মাফিয়া। এদিকে বিল্ডিং এর নিচে হঠাৎই মাঝামাঝি দিয়ে রাস্তা ফাঁকা হয়ে গেল। সকলের নজর পিছনের দিকে। এর মাঝেই 5টা এসইউভি গাড়ি একদম সিরিয়ালি দাঁড়ালো। গাড়িগুলোর পিছনেই একটা রোলস রয়েসের ফ্যান্টম লিমোজিন গাড়ি এসে দাঁড়াতেই পিছনে আরো 5টা এসইউভি গাড়ি এসে থামলো। আচমকাই গাড়িগুলো থেকে 30 জন গার্ড বের হলো এবং দুপাশে 15-15 জন করে ভাগ হয়ে সিরিয়ালি দাঁড়ালো। সকলের হাতেই AK-47 আর কাঁধে একটা শটগান। হঠাৎই লিমোজিন গাড়ির দরজা খুলে একটা পা বেরিয়ে আসলো আর সাথে সাথেই জনগণের মাঝে হই হুল্লোড়ের বন্যা বইতে শুরু হয়ে গেল, যেন কোনো সেলিব্রিটির আগমন হয়েছে। হঠাৎই গাড়ি থেকে মানুষটা বের হয়ে আসলো। পরনে এই যুগে ছেঁড়া ফাটা স্টাইলের প্যান্ট আর প্যান্টের সাথে ম্যাচিং করে শু জুতো। ডান হাতের এডি স্টাইলিশ একটা গোল্ডেন ট্যাটু। ডান হাতের মধ্যে আঙুলের মাঝে মোটা একটা অ্যালুমিনিয়ামের আংটি। কোমরের দুপাশে 2টা ব্যারেটা M0.1 সাপ্রেসড গান। গায়ে একটা টি শার্ট যেটা এত টাইট যে আদি 6 প্যাকস অ্যাপগুলা স্পষ্ট নজর কাটছে মেয়েদের। বাম কানে একটা অ্যালুমিনিয়ামের ইয়াররিং। সাদা ফর্সা চেহারা, গালে খোঁচা করা চাপদাড়ি, তাও আবার স্টাইল করা। চুলে স্পাইক আর সিলভার কালার করে হাইলাইট করা, আর বাম কানের পাশ দিয়ে এস স্টাইলের সিথি বানানো, আর গায়ে বিশাল একটা হুডিওয়ালা লং জ্যাকেট। হ্যাঁ, এটাই আদি দ্য স্টাইলিশ মাফিয়া। আদি তার দলবল নিয়ে শঙ্করের সামনে চলে আসতেই শঙ্কর অবাক হয়ে যায়। আদি গিয়ে বৃদ্ধ চাচার নাতনিকে উঠিয়ে একটা গার্ডের কাছ থেকে জ্যাকেট নিয়ে মেয়েটাকে পরিয়ে দেয়। চাচা চাচি আর তাদের নাতনির মুখ খুশিতে 1000 ভোল্টেজের বাল্বের মতো জ্বলজ্বল করছে। চাচা চাচি আর তাদের নাতনিকে আদির লোকেরা সাইড করলো। তোদের হাতে শুধু 3 মিনিট সময় আছে, বের হয়ে যায় এখান থেকে। এবার বুঝলেন তো অতীতের ঘটনা। চলুন এবার বর্তমানে ফিরে যাই। আগুন হাতে এক গাদা শপিং ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে দাঁড়িয়ে আছে, আর আগুনের সামনে নিলয়, সিয়াম, রাজ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তোরা সব কি দিনে দিনে চালাক না হয়ে আবুল হয়ে যাচ্ছিস? কালকে ভাইয়ের জন্মদিন, জানিস না? তারপরে তোরা ভাইকে কোন উল্টে পাল্টা ঝামেলা খালাস করতে পাঠিয়েছিস বলতো? আমি ভাইয়ের জন্য শপিং করতে গেলাম নাকি গেলাম না, আদি ভাইও ছাড় পেয়ে গেছে। তোরাও কিছুদিন ধরে অতিরিক্ত বার বেড়েছিস, বুঝেছি। সব কয়টাকে আবার কন্ট্রোলে আনতে হবে। নিলয়, যা গিয়ে আমার রোলারটা নিয়ে আয়। এদিকে আদি তার দলবল নিয়ে তার বিশাল ডুপ্লেক্স বাড়িতে ফিরে এসেছে। এদিকে আগুন কথা বলেই যাচ্ছে। ওর পিছনে কখন যে আদি এসে দাঁড়িয়ে আছে সেটা আগুন বুঝতেই পারেনি। এদিকে সিয়াম আর মুখ চেপে হাসছে আর গুসুর পুসুর করছে। ভাই সিয়াম, আজকে আগুন ভাইয়ের সব আগুন আদি ভাই আর তুফান ভাই দিয়ে শান্ত করে দিবে। আজকে আগুন ভাই শেষ। কি হলো, যা। আরে চিন্তা করিস না, তোদেরকে মারবো না। এটা তো খালি আদি ভাইয়ের জন্য, হাতের বাইরে চলে গেছে। ভাইয়ের একটা কন্ট্রোলার দরকার। তাই নাকি? আগুন ভাই আদি ভাইয়ের সামনে তো পানি হয়ে যায়, তখন তো আমার মুখ দিয়ে কথাই বের হয় না। আর আপনি আদি ভাইকে কন্ট্রোল করবেন? বিষয়টা সুইমিং ড্রেস পরে বন্যায় ঝাঁপ দেওয়া মতো হয়ে যায় না?
আরে ধুর, আমি তো শুধু অ্যাক্টিং করি। আদি ভাইকে কে ভয় পায়? কথাটা বলেই আগুন তার ডান সাইডে মাথা ঘুরাতেই বোকা বনে গেল। কাকে তুই রিমোটের মতো কন্ট্রোল করবি? না কই, তোমাকে কন্ট্রোল না তো, দেশকে কন্ট্রোল করার কথা বলেছি। এর মাঝে নিলয় গিয়ে একটা চিকন বেতের লাঠি নিয়ে এসে আগুনের সামনে ধরলো। আগুন ভাই, আপনার লাঠি। আরে ধুর ধুর, আমি কখন বললাম? বেতটা দেখে আগুন চোখ রাঙানি দিলে নিলয় আদিকে বেতটা দিয়ে আগুনকে একটা চোখ মারলো। আমি কখন বললাম তুই আমাকে কন্ট্রোল করবি বলেছিস? হাহা, আগুন, তোকে এখন আমার হাত থেকে কে বাঁচাবে? ওরে বাবা গো, আদি ভাই প্লিজ প্লিজ মেরো না আদি ভাই। হাহা, দাঁড়া তুই, দাঁড়া একবার। আগুন শপিং ব্যাগগুলা সোফায় ছুঁড়ে মেরে এক দৌড়ে পালিয়েছে। বাদ দেন ভাই, আগুন ভাই তো শুধু মজাই করে। বাইরে আপনার মতো কুসুমবাগ এলাকার মানুষজন দেখা করতে আসছে। ভাই, যদি ওদের সাথে কথা বলতেন ওরা খুশি হতো। তাই নাকি? আচ্ছা, দেখা করতেছি। নিলয়কে লাঠিটা ধরিয়ে আদি বাহিরে চলে আসলো। সাথে রাজ, সিয়াম আর নিলয়ও আছে। আদিকে সামনে দেখা মাত্রই সকলে সালাম দিল। আদিও সালামের উত্তর নিয়ে খেয়াল করলো বৃদ্ধ চাচা চাচি আর তার নাতনিও আছে। সাথে আশেপাশের বস্তির মানুষজনও আছে। কম হলেও সব মিলিয়ে 300 জন মানুষ তো হবেই। আরে চাচা, আপনি? ট্রিটমেন্ট ঠিক মতো হয়েছে? হঠাৎ আপনারা সবাই একসাথে আসলেন? বাবা, আমার ট্রিটমেন্ট একদম ফার্স্ট ক্লাস ভাবে হয়েছে। বাবা, তুমি আমাদের জন্য অনেক কিছুই করেছো। আমাদের পথে আসা থেকে বাঁচিয়েছো। এই বস্তির মানুষদের জন্য দালান ঘর, ওদের বাচ্চাদের পড়াশোনার স্কুল, তারপর তুমি পানির সমস্যা দূর করেছো। আদি বাবা, একটা অনুরোধ ছিল। ছি ছি চাচা, আমার সামনে হাত জোড় করবেন না। আমি আপনাদের মতো একজন মানুষ, শুধু ভালোবেসে আমার জন্য দোয়া করবেন। দোয়া করি বাবা। বাবা, কাল তোমার জন্মদিন। আমরা জানি তুমি তোমার জন্মদিন কখনোই পালন করো না, কিন্তু বাবা, এবার আমরা চাই শুধু একবারের জন্য হলেও তুমি আমাদের সাথে তোমার জন্মদিনটা পালন করো। আদি বাবা, আমরা সকলেই চাই কাল তুমি অবশ্যই আমাদের এলাকায় এসে আমাদের সাথে তোমার জন্মদিনটা উপভোগ করবে। কি ভাবছো বাবা? একবার তোমাকে আমাদের এলাকায় আসতেই হবে। সকলে চিৎকার দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আসতেই হবে। তখনই আদির পিছন থেকে জনগণের মাঝে আগুন বলল, আরে থামেন থামেন, জোর জবরদস্তি করবেন নাকি? আদি ভাইয়ের মতামতটাও তো প্রয়োজন। আমি পটিয়ে নিয়ে আসবো। আগুনের কথা শুনে আদি রাগান্বিত দৃষ্টিতে তাকালো। উপস্থিত জনগণ আদির চেহারা দেখে মন খারাপ করে গুসুর করতে লাগলো। আদি কি যেন কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, আমি আসবো। সঙ্গে সঙ্গে জনগণের মাঝে হই হুল্লোড়ের বন্যা শুরু হয়ে গেল। পরের দিন সকাল 11টা বাজে আদির রোলস রয়েস ফ্যান্টম লিমোজিনের সাথে 30টা হ্যামার মার্ডারা কার আর 20টা এসইউভি কার কুসুমবাগ এলাকায় প্রবেশ করলো। আদির রোলস রয়েস থেকে আদি সহ আগুন, সিয়াম, রাজ, নিলয় বেরিয়ে আসলো। এদিকে গার্ডরা তো তাদের কাজে লেগে গেছে। আদি অলরেডি এলাকার মানুষদের সাথে কথাবার্তায় মিশে গেছে। এদিকে আগুন, সিয়াম, নিলয় আর রাজের কাঁধে তার দুহাত রাখলো। তোদের মনে হয় না আদি ভাই আজকে অনেক খোশ মেজাজ আছে? বিয়ের কথা বলে দেব নাকি? গতবার কি হয়েছিল মনে নেই? সিয়াম সাহস করে ভাইকে বিয়ের কথা বলেছিল। ভাই এমন জোরে গালে চড় বসিয়েছে যে আমার উপরের ও নিচের মাড়ির দাঁত লড়ে গেছে। ও মা, ওই জায়গাগুলো এখনো ব্যথা। দূর, এভাবে চলতে থাকলে তো ভাই সারা জীবন বিয়ে করবে না। আর ভাই না করলে আমিও তো করতে পারবো না। তার মানে বাসরও করা হবে না আমার। আরে আগুন ভাই, তোমার যদি বিয়ে করার এতই শখ থাকে তাহলে রাতে ভাইয়ের সাথে আলাদাভাবে কথা বলে নিও। বাবা, ভাইয়ের সাথে রাতে আলাদাভাবে কথা বলতে হবে, তাও আবার বিয়ের বিষয়? আচ্ছা ঠিক আছে, বিয়ের জন্য না হয় একটু স্যাক্রিফাইস করলাম। রাতে ভাইয়ের সাথে প্যাক মারবো আর কথা জিজ্ঞেস করব। এটাই করো। বেঁচে থাকলে কাল সকালে আমাদের সাথে দেখা করিও। মানে? সিয়াম, নিলয় আর রাজ হনহনিয়ে চলে গেল। আগুনও ওদের সাথে আদির দিকে হাঁটা ধরলো। কেক কাটা হলো। সকলে আজ অনেক খুশি।
আদি একে একে আগুন, রাজ, সিয়াম এবং নিলয়কে খাইয়ে দিল। ওরা চারজন আদিকেও খাইয়ে দিল। এদিকে সকলে যখন খুশিতে নাচে গানে মেতে আছে, এমন সময় একটা গাড়ি এসে সোজা আদির সামনে থামতেই আদির লোকেরা কারটার উপরে গান তাক করলো। গাড়ি থেকে রাগান্বিত অবস্থায় বেরিয়ে আসলো আদির বিজনেস পার্টনার প্রদীপ। আদি আঙুলের ইশারায় গান ডাউন করতে ইশারা করলো। আদি, তোমার কলেজের টুকরো ছোট ভাই আগুন আমার ছেলেকে পাগলা কুত্তার মতো মেরেছে। সে এখন হসপিটালে আইসিইউতে অ্যাডমিটেড। কোমাতে চলে গেছে আমার ছেলে। এইসব কি? নিলয়, ছাত্রছাত্রীদের প্রথমে সিগারেট, তারপর ধীরে ধীরে ড্রাগসের অভ্যাস বানিয়ে দিয়ে ওদের জীবন নষ্ট করছিল এনার ছেলে, তাই আগুন। মিনিস্টারের ছেলে এনজয় তো করবেই, এইটুকুতে কেউ কি এভাবে মারে? 12 বছর ধরে আমরা একসাথে বিজনেস করছি, ও কি জানে না নাকি? আগুন, জি ভাই। তুই প্রদীপ ভাইয়ের ছেলেকে মেরেছিস? জি জি ভাই। আদি আগুনের গালে কষে একটা চড় বসিয়ে দিল। পরিবেশটা থমথমে হয়ে গেছে। মিস্টার প্রদীপ মুচকি হাসলেন। কুসুমবাগের মানুষজন বুসুর পুসুর করছে। আদি কেন আগুনকে মারলো? শুধু মেরে ছাড়লি কেন? কেটে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিসনি কেন? আদির কথা শুনে পুরো এলাকার সবাই তালি মারলো। আগুন একটা ডেভিল মার্কা মুচকি হাসি দিল। পাগল হয়ে গেছে নাকি আদি? আদি প্রদীপের গালে কষে একটা চড় মারতেই সে ছিটকে তার গাড়ির উপরে পড়ল। শুনে রাখ প্রদীপ, আমার বিজনেসের থেকে আমার ইমান অনেক বেশি বড়। তুই আমার বিজনেস পার্টনার বলে এই না তোর ছেলে আমার নাম নিয়ে যা খুশি করে বেড়াবে। নিলয় সিয়ামরাজ, ওর অ্যাকাউন্ট ক্লিয়ার করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওই আদি! সাথে সাথে জনগণ ক্ষেপে যেতেই আদি ইশারা দিয়ে থামিয়ে দিল। ওই শালা, মুখ সামলে কথা বলিস। ভাই যদি ইশারা করে তাহলে মাটির 1 শত ভিতরে ঢুকে যাবি তুই। তোর ছেলে তো কোমাই গেছে, কিন্তু তুই সোজা জাহান নামে রোস্ট হবি। চল ভাগ। ওই শালা, আদি ভাইকে চোখ রাঙাস না, পরে অন্ধ হয়ে ভিক্ষা করবি। চলে যায় এখান থেকে। প্রদীপ চোখ রাঙিয়ে চলে গেল। এখন সময় রাত 12:50। আদি, আগুন, সিয়াম, রাজ আর নিলয় একসাথে সবাই তাদের সুইমিং পুলের পাশের টেবিলে গোল হয়ে বসে ড্রিঙ্ক করছে। তবে বলে রাখি, সবচেয়ে বেশি আগুনই ড্রিঙ্ক করছে। এমনটা না যে রাজ, নিলয় আর সিয়াম কম করে, কিন্তু আগুনের টপিকটার জন্য আজ ওরা ভয়ে ড্রিঙ্ক করছে না। এদিকে আদিও মাতাল হয়ে যাওয়ার আগেই মোটামুটি ড্রিঙ্ক করা বন্ধ করে দিয়েছে। আদি টেবিল ছেড়ে উঠে গিয়ে তার রিল্যাক্স চেয়ারে বসে ল্যাপটপ দিয়ে কাজ করতে লাগলো। অন্যদিকে আগুনদের টেবিলে আজ হয় ইস্পার, না হয় উস্পার আগুন। সিয়াম ওরা তিনজন নিজেদের মাঝে গুসুর পুসুর শুরু করলো। ভাইয়েরা, ওই দেখ আগুন ভাইয়ের মাথায় পোকা উঠে গেছে। সময় থাকতেই কেটে পড়। না, পালিয়ে যাও, ঠিক হবে না। এমনিতেই আদি ভাই ড্রিঙ্কস করছে, খারাপ কিছু হতে পারে। চল লুকিয়ে পড়ি, সময় থাকতে সামলে নিতে পারবো তাহলে। সিয়াম কিছু না বলে ওদের সাথে লুকিয়ে পড়লো। এদিকে আগুন আদির আরাম চেয়ারের দিকে এগোচ্ছে, আবার ভয় পিছিয়ে যাচ্ছে, আবার যাচ্ছে আর পিছাচ্ছে। হঠাৎ আদির ডাকে আগুন থমকে গেল। আগুন, এমন করছিস কেন? কিছু বলবি? কিছু বলা না থাকলে গিয়ে শুয়ে পড়। না মানি, আসলে ভাই তোমার সাথে একটা কথা ছিল, কিন্তু সাহস পাচ্ছি না। এত তুতলাতে হবে না, যা বলা সোজা চাপটা বলে ফেল। কি নতুন গাড়ি লাগবে? ভাই কথাটা যে কিভাবে বলি, মানে আমার তো হাত পা কাঁপছে। আসলে তোমার বিয়ের বিষয়ে কথা ছিল। কথাটা শুনেই রাগী দৃষ্টিতে আগুনের চোখে চোখ রাখলো আদি। দেখো ভাই, একদম আমাকে মারবে না, কিন্তু আজ আমার কথাগুলো তোমাকে শুনতেই হবে। ভাই বসা থেকে উঠবে না কিন্তু। ভাই ভয় করে তো। হা হা, আচ্ছা রাগ করবো না, বল। একবার শুনেই দেখি আমার গুণধনের ভাইয়ের কথা। আগুন আদির পায়ের কাছে বসে তার পা টিপতে টিপতে বলল, আসলে ভাই দেখো, তোমার বয়স তো আর কম হলো না, অলরেডি 31-এ পা দিয়েছো। তো তোমার কি মনে হয় না আমরা সবাই বুড়ো হওয়ার আগে তোমার বিয়ে করে নেওয়া উচিত? দেখো ভাই, তোমার পরেই আমার নম্বর আসবে। তুমি বিয়ে না করলে আমি করতে পারবো না।
আর আমাদের জন্য বেচারা রাজ, শিয়াম, নিলয় কেন ভুগবে বলো? ভাই, কতদিন আর নিজের মনের উত্তেজনাকে আটকে রাখবো? রাস্তায়, ইউনিভার্সিটিতে একগাদা মেয়েদের দিকে হাজারবার মুখ ফিরিয়ে নেওয়ার পরও চোখ আটকে থাকে ওদের ওপর। তার উপরে ওদের ওপর গাদা গাদা ক্রাশ খেয়ে বসে থাকি। ভাই, রাতে ঘুম হয় না, কত আর ভিপিএন চালাবো? দেখ আগুন, আমাকে বিয়ের কথা বলে মাথা খাবি না। একটা কাজ কর, তুই তোর জন্য বৌমা নিয়ে আয়। সি, বড় ভাই থাকতে ছোট ভাই বিয়ে করতে পারে বলো? তোমার সমস্যাটা আসলে কি? দেখ ভাই, আমরা জানি আমরা যা করছি তা সঠিক, কিন্তু সরকারের নজরে কাজগুলো অন্যায়। তার উপর আবার 24 ঘন্টা জীবনের মৃত্যুর ঝুঁকি। আচ্ছা ধরো আমরা সুরক্ষিত আছি, কিন্তু ওই মেয়েটাকে কিভাবে বুঝাবি আমরা সঠিক? মেয়ে তো আমাদের কাজ শুনলে হার্ট অ্যাটাক করে পালাবে। কিন্তু এখনো কিন্তু করছিস? আচ্ছা ঠিক আছে, আমরা এমন মেয়ে চাই যে আমাকে ভয় পাবে না, বরং যখনই বাসুক না কেন মন থেকে ভালোবাসবে। সত্যি তুমি রাজি? কেমন মেয়ে চাও? যে মানুষের দুঃখের পাশে দাঁড়াবে, যে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে দ্বিধা করবে না, যে তার বাপের পাওয়ারের বড়াই করবে না, যার চোখে চোখ রেখেই আমি আমার অতীত ভুলে যাব। এই কথা, এরকম মেয়ে পাওয়াতে একদম ইজি। এদিকে সিয়াম, রাজ আর নিলয় লুকিয়ে লুকিয়ে দুজনের কথা শুনছে। একটা কথা মাথায় ঢুকছে না, আদি ভাইয়ের মাথায় এখনো ঠান্ডা আছে কিভাবে? চল গিয়েই দেখি কি ডাল রান্না করেছে আগুন ভাই। সকলে বের হয়ে আদির সামনে গেল। কি রে, তোরা আবার কোথা থেকে টক পালি? আরে আহাত ভাই, আপনাকে যা চিল লাগছে না, তাই দেখতে আসলাম। আদি রাগী দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়েই তার গানটা বের করে নিলয়ের পিছনে রাখা ফুলের গামলায় গুলি করতেই সেটা ভেঙে চুরমার হয়ে গেল। নিলয়, সিয়াম, রাজ আর আগুন ভয় কাচুমাচু হয়ে গেছে। আদি উঠে দাঁড়ালো আর চলে যাওয়ার আগে বলল, পরের বার থেকে এই নামটা আমার সামনে তোলার আগে 1000বার ভেবে কথা বলবি, না হলে আমি পরের বুলেটটা মিস করলেও বুলেটের নিশানা মিস করবে না। ভয়ে নিলয়ের চোখ বেয়ে পানি পড়ছে। আগুন নিলয়ের মাথায় একটা গাঁটটা মেরে আদির পিছনে আদিকে ঠান্ডা করার উদ্দেশ্যে চলে গেল। আর নিলয়কে নিয়ে রাজ, সিয়াম তাদের রুমে চলে গেছে। পরের দিন সকালবেলা ঢাকা ইউনিভার্সিটির বিশাল মাঠে 10টা হ্যামার কার এবং 20টা এসইউভি সহ একটা রোলস রয়েস ফ্যান্টম কার প্রবেশ করতেই সকলের নজর গাড়ির উপরে আটকে গেল। হ্যাঁ, গাড়িতে আদি, আগুন, সিয়াম, রাজ আর নিলয় আসছে এই কলেজের বিষয়ে কিছু কথা ডিসকাস করতে। এবং সাথে থাকুন, সময় হলেই জানতে পারবেন কেন এর উত্তর। গাড়ি থেকে সকলে নামলো। গার্ডরা পুরো ইউনিভার্সিটিতে ছড়িয়ে গেছে। আদি তার ছোট ভাইদের নিয়ে সভাপতির রুমে প্রবেশ করতেই সে দাঁড়িয়ে গেল। আগুন, সিয়াম, রাজ, নিলয়। সভাপতির সালাম আদি গ্রহণ করে সোফায় বসলো, সাথে সভাপতিও এসে বসলো। তা কি খবর মিস্টার মারুফ সাহেব? ইউনিভার্সিটি তো ভালোই চালাচ্ছেন দেখলাম। জি ভাই। ভাই আপনি কষ্ট করতে গেলেন কেন? আমায় বলতেন, আমি আপনার দরবারে হাজির হয়ে যেতাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম মিস্টার মারুদের সাথে দেখা করেই যাই। কি বলিস নিলয়? ভাই। তা মারুফ সাহেব, আপনার বিজনেসটা তো বোধহয় ভালোই চলছে। মানে ভাই, আপনি কি বলছেন? কিছু বুঝতে পারছি না আমি। আরে কুল ডাউন, পানিটা খান, তারপর গুড বয়ের মতো উত্তর দিন। আদি পানির গ্লাসটা মুরাদ সাহেবকে এগিয়ে দিতেই সে গটগট করে পানি খেয়ে ফেলল। আরে সভাপতি স্যার, এসি কি বাড়িয়ে দিব? এত ঘামছেন কেন? যেন আদি ভাইয়ের কাছে আপনার সব অপকর্মের খোলাসা হয়ে গেছে। আগুন ভাই, এসব কি আজে বাজে আপদ আমার নামে তুলছেন? আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। এমন মজা মানে কি? মুরাদ সাহেব গালে হাত দিয়ে আদির পায়ের কাছে টি টেবিলের সামনে ফ্লোরে বসে আছে। চটটা আদি দিয়েছে। সব ডিটেলস জোগাড় করা শুরু কর। আমি কলেজে ক্যাম্পাসের পিছনে সাইডে একটা আন্ডারগ্রাউন্ডের ফ্যাক্টরি তৈরি করছি। তো 3 বছরের মাঝে এখানে আমি ভালো মানের গান, বুলেট, ড্রাগন গাঁজা, ড্রাগনের ইনজেকশন বা এসব বানানো এবং সাথে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ শুরু করি। আমার সর্বপ্রথম টার্গেট ছিল আর কি ইউনিভার্সিটি ধীরে ধীরে অন্যান্য কলেজ ভার্সিটিতে ছাত্রদের ড্রাগ সাপ্লাই সহ এলাকা প্রতি মাস্তানদের রিভলভার শুরু করি। অবশ্যই এসবে থেকে নিজের ইউনিভার্সিটিকে দূরে রেখেছিলাম।
কারণ আপনারা বা সরকারি কারো আমাদের উপর যেন সন্দেহ না হয়। কিন্তু আদি ভাইয়ের নজর থেকে বাঁচতে পারলে না, তাই তো? কিন্তু ভাই আপনারা জানলেন কিভাবে? হাসিটা ডেভিল মার্কা মনে হলেও এই হাসিতে লেগে আছে হাজারো রহস্যের গন্ধ, লুকিয়ে আছে কোনো এক অজানা গল্প। আদি নিলয়ের কাছ থেকে 2টা গান নিল আর টি টেবিলের উপরে মুরাদ সাহেবের সামনে রাখলো। মুরাদ সাহেবের এখন কাঁদো কাঁদো অবস্থা। এই 2টা বন্দুকের মধ্যে একটাতে সাইলেন্সার লাগানো আছে। তুই এই সাইলেন্সার বলা বন্দুকটাই তুললি। তুই মরবি নীরবে, কেউ জানবে না তোর মরার কথা। সবাই ভাববে মিস্টার মুরাদ গায়েব হয়ে গেছে। তোর পরিবার টাকার অভাবে পথে বসবে। আর এটাতে সাইলেন্সার নেই। এটা দিয়ে তুই যদি নিজেকে শুট করিস তাহলে তোর অপকর্ম আর তোর মরার খবর সবাই জানবে। আর তোর পরিবার পণ হিসাবে আমার কাছ থেকে 10 কোটি টাকা পাবে। এখন তুই সিলেক্ট কর, কোনটা নিবি তুই? কথাই বলে না, মৃত্যুর পথযাত্রীর একটা ইচ্ছেই পূরণ করতে হয়। আর হ্যাঁ মুরাদ সাহেব, আমাদের শুট করার কথা মাথায় আনবেন না। যদি এখানে আমাদের কিছু হয় তাহলে আপনার সদ্য বিবাহিত মেয়ের পরিবার ও আপনার পরিবারের সকলেই মরবেন। এত কি ভাবছেন? নিজে মরলে কষ্ট কম হবে, আর আমরা মারলে চামড়া তুলে শুকিয়ে সেটা তোকে দেখে তারপর তোকে মারবো। আগুন কথাটা শেষ করতে না করতেই মুরাদ সাহেব সাইলেন্সার ছাড়া গানটা দিয়ে নিজেকে শুট করে সঙ্গে সঙ্গে আদির জুতার উপরে লুটিয়ে পড়ল। আদি পা ঝাড়া দিয়ে ফেলে দিল। আদির মুখে 2 ফোঁটা রক্ত এসে লেগেছিল। আগুন টিস্যু বের করে রক্তটা পরিষ্কার করলো। আদিরা যখন বের হলো তখনই কিছু পুলিশ বাহির থেকে ভিতরে প্রবেশ করে লাশটাকে পর্যবেক্ষণ শুরু করে দিল। আসলে আদি আসার সময় ওদের সাথে নিয়েই এসেছিল, ওরা একটু দূরেই ছিল আর কি। ওই হিরো। আদি কলেজ ক্যাম্পাসের মাঝ দিয়ে হেঁটে তার গাড়ির কাছে গিয়ে যেই না গাড়ির ডোরটা ওপেন করবে অমনি কথাটা শুনে সে থমকে গেল। নিলয়, সিয়াম, আগুন আর রাজ আদির দিকে তাকিয়ে আছে। আগুন কিছু বলতে যাবে তার আগেই আদি হাতের ইশারায় ওকে থামিয়ে দিয়ে তার ডান পাশে তাকালো। আগুনদের নজরও ওখানে যেতেই ওরা হা হয়ে গেছে। কলেজে ক্যাম্পাসের এক কোনায় অনেকগুলা গাছের নিচে একটা বেঞ্চ, আর সেখানে দাঁড়িয়ে পুরো 20-25টা মেয়েদের একটা বিশাল গ্রুপ। ওদের সামনে একটা ছেলে তার গায়ের গেঞ্জি খুলে মেয়েটার জুতো পরিষ্কার করছে। মেয়েটাকে দেখে আদি হা হয়ে চোখ থেকে চশমাটা খুলে ফেললো। মেয়েটার খোপা করা চুলে রেড ক্রোম কালার এবং ফ্রন্ট চুলে স্পাইক করা, কপালে একটা রুমাল স্টাইলিশ ভাবে বাঁধা, গায়ে একটা অ্যাশ কালারের লেডিস শার্ট। অবশ্য শার্টটা অর্ধেক বুক পর্যন্তই। শার্টে নেই কোনো বোতাম, শুধু বুকের ওখানে গিট দেওয়া। আর শার্টের ভিতরে কালো রঙের একটা ফুল ফিটিং গেঞ্জি, পরনে একটা জিন্স ছেঁড়া ফাটা স্টাইলে, আর পায়ে একটা সাদা অ্যাঙ্কেল বুট জুতা। হঠাৎই ওই মেয়েটা আবারও ডাক দিল, ও হ্যালো স্টাইল বয়, চোখ কোথায়? এখানে আসো। কত বড় সাহস! আদি ভাইকে তুমি করে কথা বলছে, দেখাচ্ছি মজা। আগুন কথাটা বলে যেই না এগোবে অমনি আদি আগুনের হাতটা ধরে ফেললো। আগুন বিষয়টা বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে সিয়াম, রাজ আর নিলয়কে নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আদি হেঁটে সোজা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো আর একটা মুচকি হাসি দিয়ে পিছনের মেয়েদের উদ্দেশ্যে একটা চোখ মারলো। মেয়েটার পাশের একটা মেয়ে বলে উঠল, উফ খুব হট লাগছে রিমি, হট, খুব হট। উফ ডালি, তুই চুপ করবি? আর এই ছেলে, তোর সাহস কত বড়, তুই রিমির সামনে তার বান্ধবীর সাথে ফ্লার্ট করছিস? হ্যাঁ, এতক্ষণ যার বর্ণনা শুনলেন তার নামটাই হলো রিমি, আর তার বেস্ট ফ্রেন্ড ডালি। এই মেয়ে, তোমার তো সাহস কম না? আমার সামনে তুমি একটা নিরীহ ছেলেকে অত্যাচার করছো। এই ছেলে, যাও এখান থেকে। আদির কথাটা শুনেই ছেলেটা খুশিতে এক দৌড়ে কলেজের বাহিরে পালালো। এগুলো দেখে রিমির মাথায় আগুন ধরার মতো রাগ উঠে গেল। রিমি এক লাফে উঠে দাঁড়িয়ে আদির শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই শালা খচ্চর, আরশোলা, কুত্তা, বিলাই, তুই ছেলেটাকে ভাগালি কেন? রিমি টেনে আদিকে বেঞ্চের উপরে ছুঁড়ে বসিয়ে আদির বাম কাঁধের পাশ দিয়ে বেঞ্চের উপরে পা তুলে দিয়ে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো, এই তুই একটু হ্যান্ডসাম বলে যা খুশি তাই করবি নাকি? জানিস এই শয়তানটা কি করেছে? কি করেছে?
এই হারামজাদা আমার বান্ধবীর অন্না ধরে টান দিয়েছিল। কত কষ্ট করে ওরে ধরেছিলাম। রিমির কথা শেষ হওয়ার আগেই আদি রিমির কাঁধে হাত দিয়ে শক্ত করে ধরে উঠে গিয়ে তার স্থানে রিমিকে বসিয়ে রিমির দুই পায়ের মাঝখানে আদি ডান পা দিয়ে বেঞ্চে ভর দিল। আর রিমির কানের কাছে আদি তার লাল গোলাপি কালারের ঠোঁট এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, আজ বিকাল হওয়ার আগেই ওই ছেলেটাকে তোমার বাড়ির সামনে পেয়ে যাবে। রিমির টানা টানা চোখগুলো আদির কাণ্ড দেখে অলরেডি বড় বড় হয়ে আছে। আদি চোখ মারায় রিমি হা হয়ে গেছে। আদি তার সানগ্লাসটা পরে হাঁটতে লাগলো। এমন সময় ডালির ধাক্কায় রিমি লাফিয়ে উঠে আর এক দৌড়ে আদির সামনে গিয়ে তাকে আঙুল দেখিয়ে বলতে শুরু করে, এই কে বে তুই? নিজেকে কি স্টাইল মাফিয়া আদি ভাবিস? বিকাল হতে না হতেই ছেলে আমার বাড়ির সামনে পড়ে থাকবে। শোন, একটু আদির মতো বেশভূষা নিলেই তুই আর মাফিয়া আদি হতে পারবি না। জানিস আমার বাবাকে? আমার বাবা হলেন কমিশনার। তোকে আমাকে টিস করার অপরাধে 2 মিনিটে জেলে ভরতে পারি। মেয়েটার কথা শুনে আদি মনে মনে বলছে, মেয়েটাকে কোন মাটি দিয়ে বানিয়েছে আল্লাহ? সাপের সামনে এসেই বলতেছে তুই সাপ না, তুই হলি কেঁচো। আদি রিমির আঙুলের ডগায় একটা টোকা দিল আর একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে হেঁটে গাড়িতে করে চলে গেল। এদিকে রিমি বোকার মতো আদির যাওয়ার দিকে তাকিয়ে আছে। এর মাঝেই ওর আরেকটা বান্ধবী সভাপতির রুমের দিক দিয়ে দৌড়ে রিমির কাছে আসলো। এদিকে রিমি মনে মনে ভাবছে, আজীব তো। ওই রিমি, তুই আদি ভাইয়ের সাথে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কি কথা বলছিলিস রে? মানে এখানে আদি কোথা থেকে আসবে? কি বলছিস তুই এসব? তুই আদি ভাইকে চিনিস না? না দোস্ত, তুই তো জানিস আমি ইউএসএ বড় হয়েছি। এই 3 বছর হলো দেশে ফিরেছি। তবে আদির নাম বাবার মুখে অনেকবার শুনেছি, কিন্তু কে সে? আরে হাদারাম, তুই এতক্ষণ যাকে উঁচু গলায় ছেড়ে দিলি সেই হলো বাংলাদেশ আর ভারতের মাফিয়া কিং, দ্য স্টাইলিশ মাফিয়া আদি। জানিস কিছুক্ষণ আগে আদি ভাইয়া তার ভাইদের নিয়ে আমাদের সভাপতি স্যারের রুমে গিয়েছিল, আর যখন বের হয়েছে তখনই 2-3 জন পুলিশ স্যারের রুমে ঢুকেই দেখে স্যারের খুন হয়ে গেছে। তুই কি বলতে চাইছিস? স্যারকে আদি খুন করেছে? কিন্তু আমি তো জনগণের কাছে শুনেছি সে ভালোর জন্য ফেরেশতা আর খারাপদের জন্য আজরাইল। আমাদের স্যারকে মেরে তার লাভ কি? তোকে কে বললো আমাদের সভাপতি ভালো? পুলিশদের থেকে শুনলাম আমাদের সভাপতির অনেকগুলো ইলিগাল বিজনেস ছিল, সেগুলোর কারণে অনেকগুলো ছেলে মেয়ে জীবন নাকি ধ্বংস হয়ে গেছে। আদি জানতে পেরে নাকি স্যারকে উড়িয়ে দিয়েছে। আমি আগে বিশ্বাস করিনি, আফটার অল সে আমাদের একমাত্র ক্রাশ। কথাটা শুনেই রিমি মাথায় হাত দিয়ে ঘাসের উপরে বসে পড়ল। রিমি মনে মনে ভাবছে, হায় খোদা, যার নাম শোনার পরপরই এই অভ্যুস মনটায় তার জন্য ঘর বানিয়ে ফেলেছি, আর তার সাথে কিনা আজ তেরে ঝগড়া করলাম। বেচারা নিশ্চয়ই আমাকে পাগল ভাবছে। হঠাৎই রিমি উঠে দাঁড়িয়ে মেয়েটার কান টান দিয়ে ধরল। এই শয়তানি, একদম তুই তোর জিজুর দিকে নজর দিবি না, বলে দিলাম। রিমি ছাড়। রিমি ছেড়ে দিতেই মেয়েটা রিমিকে ধাক্কা দিয়ে বলল, 1 মিনিট, আমার জিজু? তার মানে দিল মে কুছ কুছ হোতা হ্যায় না? না, তেমন কিছু না আসলে। এদিকে আদি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বিষয়টা গাড়িতে উপস্থিত সকলেই বুঝতে পেরেছে। সিয়াম সকলকে আদিকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আয় খোদা, কোনো কষ্ট না করে একটা হুরের মতো ভাবি পেলাম খুঁজে। এখন মনে হচ্ছে আর তাকে পাওয়া হবে না। রে ভাই, মনে হয় সারা জীবন কুমার হয়ে থাকতে হবে। হ্যাঁ। কথার মাঝে হঠাৎই সিয়াম চিৎকার করে বসে, কারণ সিয়াম আদির পাশে বসেছে। আদি সিয়ামকে একটা চিমটি দিয়েছে। খুব পেকেছিস তাই না? কি করব বলো, ওদের তো প্রায় বিয়ের বয়স হয়ে গেছে, আর তুমি তো বুড়ো হওয়ার পথে। আমরা অসহায়দের কি ভাবির মুখ দেখার অধিকার নেই? চুপ বেয়াদব। আদি খেয়াল করলো আদির ঝাড়ি খেয়ে সকলে মুখ কালো করে বসে আছে। আচ্ছা,
মেয়েটার বাড়ির ঠিকানা জোগাড় করিস। আদির কথাটা শুনেই রাজ, সিয়াম, নিলয় আর আগুন খুশিতে চিৎকার দিয়ে উঠল। আচ্ছা, যে ছেলেটাকে আমি ভাগিয়ে দিয়েছিলাম ওই মেয়েটার সামনে থেকে, ওকে কচু কাটা করে ফেলে দিস। ভাই বাদ দাও, শুধু শুধু একটা মেয়ের বুকে খালি করে আমাদের কি লাভ বলো? হয়তো বেচারা ভুল করে একটু দুষ্টামি করে ফেলেছে, তাই বলে মেরে ফেলবো? আচ্ছা তাহলে বাদ দে। এদিকে রাতে রিমি নাইট ড্রেস পরে খাটের মাথার বালিশের মধ্যে মাথা গুজে আদি সেই সময়ের কথাগুলো ভাবছে আর মুচকি মুচকি হাসছে, যখন আদি বেঞ্চের সাথে রিমিকে চেপে ধরেছিল। এমন সময় রুমে রিমির বাবা মানে কমিশনার বজলুর রশিদ সাহেব প্রবেশ করলেন। আর রিমির মাথায় হাত রাখতেই রিমি হকচকিয়ে তার পিছনে তাকাতে দেখে তার বাবা। কি রে মা, অনেক খুশি খুশি লাগছে তোকে, এখনো ঘুমোসনি? রিমি উঠে তার বাবার কোলের মাঝে শুয়ে পড়ল। বাপি, আমি তো যখন যা চেয়েছি তুমি তো সবই যেভাবেই হোক না কেন আমায় এনে দিয়েছো, তাই না? বল কি লাগবে? না এখন না, সময় হলেই বলবো। আচ্ছা মা, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, আসছি আমি। ওকে, লাভ ইউ বাপি। রশিদ সাহেব একটু মুচকি হেসে চলে গেলেন। এদিকে রিমি এসিটা অন করে কম্বলটা টেনে শান্তির নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ডোরবেলের শব্দে রিমির ঘুম ভেঙে গেল। রিমি বিরক্তি নিয়ে নিচে আসতেই দেখে, হায় আল্লাহ, বাপি আমাকে না বলে আবার অফিস চলে গেছে, আর ডোরবেলটা কোনিদুর বারবার বাজিয়ে যাচ্ছে তো বাজিয়ে যাচ্ছে। ধুর, কান ঝালাফালা হয়ে গেল। আরে খুলছি বাবা, খুলছি। রিমি দরজা খুলতেই দেখে আগুন দাঁড়িয়ে আছে। আপনি কে? আর সকাল সকাল দুধওয়ালার মতো ডোরবেল বাজানোর মানেটা কি? আগুন একটু মুচকি হেসে মাথা হেলিয়ে সাইড হতেই আদি এসে একদম রিমির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ে। আদিকে দেখেই রিমি চমকে উঠল, যেন শেওড়া গাছের ভূত নেমে রিমিকে হাই বলছে। আপনি আপনি এখানে? আদি রিমির দিকে এক স্টেপ এগিয়ে তার তর্জনী আঙুল দিয়ে রিমির মুখের সামনে পড়ে থাকা চুলগুলোকে কানের পিছনে গুজে দিল। সাথে সাথে রিমি শিউরে ওঠে। আদি মুচকি হাসি হাসতে হাসতে বলতে শুরু করলো, কি মিস কমিশনার সাহেবের মেয়ে, বাড়িতে আসা মেহমানকে কি এভাবে দাঁড় করিয়ে রাখবেন নাকি বসতে বলবেন? এখন যদি না বলি তাহলে এই ডেবিলটা আমার পিছু ছাড়বে না। তার চেয়ে ভালো বসিয়ে চা নাস্তা করিয়ে সরি বলে পাঠিয়ে দেব। মিস ফাহারিমা জান্নাত রিমি বোধহয় ভয় পাচ্ছেন, থাক আমরা না হয়। এই না না, আসুন ভিতরে আসুন। আদি আর আগুন বাড়ির ভিতরে প্রবেশ করতেই আদির হাতে আগুন একটু ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভাই যাও করে ফেলো, যাও। আরে লজ্জা করছে, তুই বুঝতে পারছিস না? আদির লজ্জা মাখা মুখটাকে দেখে আগুন কোমর থেকে তার গানটা বের করে নিজের মাথায় ঠেকিয়ে বলতে লাগলো, আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি, খালি একটাই ইচ্ছা, তুমি বিয়ে করবে কিনা বলো। কিন্তু গান তো 10 বছর আগের। তাতে কি, বুলেট তো নতুন। ভাই প্লিজ, তুমি বিয়ে না করলে কিন্তু আমি এখানেই শহীদ হয়ে যাব। ও হ্যালো মিস্টার, কি কুসুর বসুর হচ্ছে শুনি? মাথায় গান তাক করে নিজেকে বহুত বড় ডন ভাবেন নাকি আপনারা? নিজেদের মাঝে উফ আহ ফুসফুস না করে যা বলার পরিষ্কার করে বলুন। উফ ভাই যাও, কথা তো বলবে না কি? আদি একটু রিমির দিকে এগোতেই রিমি 3-4 কদম আদির দিকে এগিয়ে একদম আদির মুখোমুখি হয়ে দাঁড়ায় এবং আদির বুকে দুটা হালকা চড় দিয়ে একদম স্টাইলিশ ভাব নিয়ে বলে, এই ভাইয়াটা আপনাকে কিছু বলছিল তাই না? বাহ, মিস্টার মাফিয়া, কোনো সিক্রেট বিষয় নাকি? আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ভয় পাচ্ছেন কেন? সি, মাফিয়া হয়ে ভয় পাচ্ছ তুমি? আগুনের কথা শুনে এবার আদির মাথায় রাগ উঠে গেছে। আদি রিমির কোমর জড়িয়ে ধরে সোজা তাকে নিজের সাথে মিশিয়ে নিল। আচমকা আদির এমন কাণ্ডে রিমির চোখ ডিমের মতো বড় বড় হয়ে গেল। রিমিকে কিছু বলতে না দিয়েই আদি তার ডান হাত দিয়ে রিমির মাথার খোপা শক্ত করে চেপে ধরে
চোখে কপালে গালে কিস করতে করতে একসময় রিমির রসমালাইয়ের মতো ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আদি চকোলেটের মতো চুষতে লাগলো। রিমি ধপাস করে খাটের থেকে নিচে পড়তেই পাগলির মতো দৌড়ে নিচে চলে আসে আর দেখে বাড়িতে কোথাও আদি আছে কিনা। কিন্তু আদির কোনো হদিশ না পেয়ে রিমি ধপাস করে সোফায় বসে পড়ল। হ্যাঁ, এতক্ষণ রিমি তার স্বপ্নপুরীতে ছিল। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারের মিটিং রুমে সব থানার ইন্সপেক্টররা বসে এটাই ডিসকাস করছে কেন এই আর্জেন্ট মিটিং অ্যারেঞ্জ করা হলো। এমন সময় মিটিং রুমে কমিশনার বজলুর রশিদ সাহেব প্রবেশ করলেন। সকল ইন্সপেক্টররা দাঁড়িয়ে যেতেই রশিদ সাহেবের ইশারায় সকলে বসে পড়ল। তিনি সকলের মাঝে দাঁড়িয়ে প্রজেক্টরে দুই শর্ট ড্রেস পরা মেয়ের মাঝে একটা মোটামুটি মধ্যবয়স্ক লোকের একটা ছবি ওপেন করে বলতে লাগলেন, আমার প্রিয় বন্ধুগণ, দিস ইজ ক্যানলিন, তাইওয়ানের একজন বড়সড় ইন্টারন্যাশনাল মাফিয়া। দুনিয়ার যত ডন মাফিয়া বা রাফিয়ান আছে ওদের সুপ্রিম। তার উপরে ড্রাগ মেকিং অ্যান্ড স্মাগলিং, কিডন্যাপিং, মার্ডার্স, ব্লাঙ্ক ড্রামিংস, ব্ল্যাকমেইলিং এর মতো আরও কত শত কেসের ফাইল যে পড়ে আছে ওর নামে, কিন্তু শুধু কেসই আছে, কোনো প্রমাণের নামগন্ধও নেই। এবার ওর নজর আমাদের পবিত্র বাংলার উপর এসে পড়েছে। খুব শীঘ্রই সে এখানে আসতে চলেছে। আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট এটা। যদি ও এখানে আসে তাহলে সাধারণ মানুষদের জীবন তছনছ করে দেবে, শান্তি এই দেশ ছেড়ে পালাবে। একজন ইন্সপেক্টর বলে উঠল, স্যার, ও কি আসলেই এত শক্তিশালী যতটা আমরা এখন শুনছি? অনেক শক্তিশালী। যখন লন্ডনের ডন ওর রাস্তায় আসে তখন ওর কি অবস্থা হয়েছে সেটা এই ভিডিওতে দেখে নিন। ওর বিষয়ে ধারণা কিছুটা হলেও পেয়ে যাবেন। রশিদ সাহেব প্রজেক্টরে একটা ভিডিও প্লে করলেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটা লোক, তার পাশে দুটা মেয়ে, আর ওদের পিছনে উন্নত মানের শটগান অ্যান্ড পিস্তল হাতে অনেকগুলা লোক প্রবেশ করলো। দুটা মেয়ের সাথে ক্যানলিন একটা সোফায় এসে বসে পড়ে, আর তার সামনে সোফায় একটা তাইওয়ানের লোকাল ডন বসে আছে। ক্যানলিনের গায়ে সাদা রঙের কোট প্যান্ট এবং জুতো। মেয়েগুলার পরনে শর্ট ফ্যাশনেবল ড্রেস। যেহেতু গল্পটা বাংলার জন্য তৈরি, সো সব ডায়লগগুলা বাংলাতেই পরিবেশন করা হচ্ছে। আমি কিয়ান, তাইওয়ানের ডন, তোর লন্ডনকে নিজের করতে এসেছি। রাজা মহারাজাদের রক্ত আমার শিরায় শিরায় দৌড়াচ্ছে। ওদের বিশ্বকে জয় করা না হয় স্বপ্নকে আমি পূরণ করব, কিন্তু আমার রাস্তায় তুই চলে আসলি। আফসোস, বাট ইটস ওকে। চল জীবন মৃত্যুর গেম খেলে। তোকে গেমের রুলসগুলো বলে দিচ্ছি। আমরা দুজন এখানে ফাইট করব। দুজনের মধ্যে যে মার খেয়ে নিচে পড়বে তার দুজন লোককে আমি ওপিনিয়ন গুলি করে মারব। আমি পড়লে আমার দুজন, আর তুই পড়লে তোর দুজন লোক মরবে। শেষে যার সবচেয়ে বেশি লোক বাঁচবে সে হবে উইনার, আর সে এই লন্ডনে সারা জীবন রাজত্ব করবে। কি বলিস? হয়ে যাবে নাকি দুইটা হাত? তুই তো দেখছি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছিস। হে, ভয় পেয়ে গেলি নাকি? ক্যানের কথা শুনে লন্ডনের ডন দাঁড়িয়ে গেল আর সাথে সাথে পাবের স্টেজে উঠে পড়ল। ও ইউ। ক্যানলিন স্টেজে উঠে গিয়ে ফাইট শুরু করে দিল। তাদের ফাইটের এক পর্যায়ে লন্ডনের ডন নিচে পড়তেই ক্যান গানটা নিয়ে লন্ডনের ডনের দুজনকে মেরে ফেলল। এবার লন্ডনের মাফিয়ার রাগ উঠে যায়। সে মারামারিতে এবার দুবার ক্যানকে ফেলে দেয় আর একসাথে চারজনকে গুলি করে মারে। এমন সিন দেখে ক্যানের রাগ সাত আসমানে পৌঁছে গেছে। ক্যানলিন তার পিছন থেকে গানটা বের করে পিঠের দিক দিয়ে লন্ডনের ডনের পুরো পিঠ ঝাঁঝরা করে দিল। লন্ডনের মাফিয়ার লোকেরা গান তুলতে না তুলতেই ক্যানের লোকেরা ওদের সকলকে গুলি করে মেরে ফেলে। লন্ডনের ডন ফ্লোরে হিচড়ে হিচড়ে পিছনে যাচ্ছে। এমন সময় ক্যান এসে লন্ডনের মাফিয়ার সামনে গিয়ে বলে, সরি ভাই, তুই তো দেখছি হেরে গেলি। এখন থেকে তোর এই কিংডমের নিউ কিং আমি। এদিকে আদি আর আগুন রাজ আর নিলয় গাড়িতে করে যাচ্ছে। এদিকে রেড লাইটে আদির গাড়িটা থামলো। সামনেই সিটি হসপিটাল। আগুন, ফাংশনটা কোন সময়? এখন 1 ঘন্টা। এখন আমাদের হাতে আছে ভাই। আদি আর আগুন কথা বলছে।
এমন সময় আদি খেয়াল করলো একটা যুবক ছেলে রেড লাইটের পালন না করে স্পিডে গাড়ি চালাচ্ছে। তখনই জেব্রা ক্রসিং দিয়ে একজন বৃদ্ধ মহিলা রাস্তা পারাপার করছিল। যুবক ছেলেটা বাইক দিয়ে মহিলাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালায়। আদি সহ সকলেই গাড়ি থেকে বের হয়ে বৃদ্ধার কাছে যায়। আদিকে দেখে রোডে জ্যাম হয়ে গেছে। আগুন, তাড়াতাড়ি তুল, এনাকে পাশের সিটি হসপিটালে নিতে হবে। সিয়াম, তুই লোক নিয়ে ছেলেটাকে খুঁজে বের কর। জি ভাই। সিয়াম কিছু লোক নিয়ে কাজে লেগে গেছে। আদি সকলের সামনে নিলয় আর রাজ মিলে মহিলাটাকে তুলে হসপিটালের দিকে দৌড়ে যাচ্ছে। হঠাৎই বৃদ্ধার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। বৃদ্ধার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। আদি কি করবে না করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি করে মহিলাটাকে নিয়ে হসপিটালের দিকে দৌড়াতে লাগলো। এমন সময় কোত্থেকে যেন রিমি এসে বৃদ্ধার মুখে তার মুখ দিয়ে অক্সিজেন পুশ করে দিতে লাগলো। আদি হালকা স্পিডে হাঁটতে হাঁটতে যেই না বৃদ্ধাকে দেখার জন্য পিছনে দেখলো, অমনি সে রিমিকে এভাবে সাহায্য করতে দেখে মুগ্ধ হয়ে গেল। এই ভাইয়ারা, আপনারা একটু সাইড দিন তো, বাতাস আসতে দিন। আর এই যে মিস্টার আদি, হাঁ করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি চলুন, আন্টির অবস্থা ভালো ঠেকছে না। হ্যাঁ, এই তাড়াতাড়ি চল। আদি হসপিটালে প্রবেশ করতেই দুজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচার নিয়ে দৌড়ে আসলো। সাথে দুজন ডাক্তারও আসলো। আদি মহিলাটাকে শুইয়ে দিতেই তারা নিয়ে চলে গেল। আদির চোখ রিমির দিকে পড়তেই তখনই রিমির মনে হলো তার ঠোঁট তো রক্তে মাখা, তাই সে তার ব্যাগে রুমাল খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তখন আদি তার পকেট থেকে রুমালটা বের করতেই রিমি ছো মেরে রুমাল নিয়েই ঠোঁট মুছতে মুছতে বলে, থ্যাঙ্কস। আর হ্যাঁ, ওনার কিছু হবে না, আপনি টেনশন নেবেন না। আদি মুগ্ধ হয়ে রিমির দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। বিষয়টা সিয়াম, রাজ আর আগুন ঠিকই খেয়াল করেছে। সিয়াম আর রাজ মুচকি মুচকি হাসছে। আগুন গিয়ে আদির কানে কানে বলল, ভাই, এই মেয়েটা তো পরোপকারী। কি 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 আদি প্রথমে আগুনের কথা বুঝেনি, পরে বুঝতে পেরে আগুনকে চোখ গরম দিতেই ও মাথা নিচু করে নিল। এমন সময় ডক্টর এসে বলে যে, স্যার, আপনার পেশেন্ট এখন মোটামুটি ঠিক আছে, ঠিক সময় নিয়ে এসে অনেক ভালো করছেন। ইউ ক্যান রিল্যাক্স। ভেরি গুড ডক্টর, ধন্যবাদ। ডাক্তার ধন্যবাদ বলে স্থান ত্যাগ করে। আদি রিমির দিকে ফিরে মুচকি হাসি দিয়ে বলে, থ্যাঙ্কস। আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? আপনিই তো ফেরেশতার মতো পৌঁছে আন্টিকে বাঁচিয়ে নিলেন। আদি আর রিমি বাহিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। তারা আরো কথা বলতে যাবে এমন সময় সিয়াম ছেলেটাকে ধরে নিয়ে এসে আদির পায়ের কাছে ছুঁড়ে ফেলে। এটাই ওই বাইক ড্রাইভার। উঠে দাঁড়াও। আদির ঝাড়িতে ছেলেটা ধরফড়িয়ে উঠে দাঁড়াতেই আদি ঠাস, ছেলেটার গালে 5 আঙুলের স্পট বসিয়ে দিল। সাথে সাথে ছেলেটা ছিটকে পড়ে বেহুশ হয়ে গেল। আদির এমন রূপ দেখে রিমি অবাক, বোকা হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ছেলেটার কান দিয়ে রক্ত বের হয়ে গেছে। ডক্টর! সাথে সাথে ডক্টর দৌড়ে আসে। এটাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করুন। ডক্টর ভয়ে ভয়ে হ্যাঁ বলেই ছেলেটাকে নিয়ে চলে যায়। আদি রিমির দিকে ফিরে তুড়ি বাজাতেই রিমির ঘোর কাটে। এই মাত্র আমি আপনাকে ফেরেশতা বললাম, আর তার পরের মুহূর্তেই আপনি ইবলিশ হয়ে গেলেন। নিজে মেরে আবারও ট্রিটমেন্টও করাচ্ছেন। আপনি কি মানুষ? এই যে মিস, আপনি কার সাথে কি বলছেন সেটা কি বুঝতে পারছেন? সাহস থাকলে ভাইয়ের চোখে চোখ রেখে মুখের উপর তুড়ি বাজিয়ে কথা বলুন তো দেখি। কেন পারবো না? 100 বার পারবো। ম্যাম, সাহস থাকলে বললে দেখুন। রিমি আদিকে চোখ রাঙিয়ে 2-3 বার তুড়ি বাজিয়ে আদির বংশ উদ্ধার শুরু করেছে। এদিকে আদির কোনো হুঁশই নেই। রিমির এমন আচরণ আদি শুধু মুগ্ধ নয়নে এনজয় করছে। শেষে রিমি তুড়ি বাজিয়ে একটা ভেঙচি মেরে চলে গেল। ভাই, যেমন তুমি বলেছিলা, মেয়ে তেমনই পরোপকারী। আবার চোখে চোখ রেখে তুড়ি বাজিয়ে তোমার মতো মানুষের মুখের উপর কথা বলেছে। মেয়ে তো পারফেক্ট। তুমি বললে আমি বিয়ের আয়োজন শুরু করি। কথাটা শুনে আদি আগুনকে একটা চিমটি মারলো। এখন বাল পাকামো না করে চল। অন্যদিকে ক্যান্ডিনের ভিডিও ক্লিপটা শেষ হতেই কমিশনার বজলুর রশিদ সাহেব বলে উঠলেন, দেখলেনই তো, ও কোনো কিছুতেই ভয় করে না। পাওয়ার দখল করা ওর নেশা। বাংলাদেশকে দখল করার জন্য তাগড়া প্ল্যান করছে ও।
ক্যানের লোক আমাদেরই একজন, কিন্তু কোথায় কোন ডিপার্টমেন্টে আছে ওইটাই অনেক বড় রহস্য। ও সবার প্রথমে দেশের বড় এমপি, মন্ত্রী, পুলিশের বড় বড় পাওয়ারফুল ব্যক্তিদের টার্গেট করবে। ওনারা মানলে তো ভালো, না হলে ওদের রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবে। এমন অবস্থায় সাধারণ জনগণ ভয় পেয়ে ছন্নছাড়া হয়ে যাবে, আর ওই সুযোগে ও দেশকে দখল করে নেবে। কিন্তু আমরা ওকে এই সুযোগ দেব না। তাই এই কেসটাকে লিড করার জন্য আমি একজন স্পেশাল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করেছি। মিট মিস্টার পলাশ। পলাশ, কাম হেয়ার। রশিদ সাহেবের কথা শেষ হতেই দরজা ঠেলে 6 প্যাক্স ওয়ালা 6 ফুটের একটা 28 বছর বয়সী লোক পুলিশের ড্রেসে রুমে প্রবেশ করলো। হ্যালো স্যার। এসবি পলাশ খন্দকার, আশা করি তুমি তোমার দায়িত্বটাকে শুধু প্রফেশনালি না, বরং পার্সোনালি নিয়েও কাজ করবে। তাইওয়ানের মাফিয়ার নজর এবার আমাদের দেশের ওপর পড়েছে। গোয়েন্দাদের রিপোর্ট সহ সকল ডিটেলসগুলো এই ফাইলে দেওয়া আছে। বিষয়টা সিরিয়াস, কিন্তু ওর সাথে সামলে ডিল করবে। ইয়েস স্যার, নিজের দেশের জন্য সব করতে রাজি আছি স্যার। ভেরি গুড। এদিকে বিকাল বেলা রিমি ডালির সাথে একটা ক্যাফেতে বসে আছে। তারা কফিও অর্ডার করেছে। কি বোন, তুই এত বড় কলিজা পাইলি কই? আমারেও বল, আমারও এত বড় কলিজা লাগবে। নইলে দেখবি তোর কাণ্ড কারখানার কথা শুনে আমার হাত ফুটো হয়ে মরতে থাকবো। দেখ, আশেপাশে তাকিয়ে দেখ, সবাই দেখছে। ডালি চিৎকার দিয়েই দাঁড়িয়ে গেল। রিমির কথায় সে আশেপাশে তাকিয়ে আবারও বসে পড়ল। আশেপাশের মানুষজনও স্বাভাবিক হয়ে গেছে। আরে বোকা, আমি কিভাবে জানবো এইভাবে রাস্তায় ওই মহিলাটার অ্যাক্সিডেন্ট হবে? আমি তো আদির পিছু নিয়েছিলাম যেন সুযোগে সৎ ব্যবহার করতে পারি। ওর কাছাকাছি থাকার জন্য একটা জোগাড় লাগাতে হবে বা একটা চাকরি নিতে পারি। কিন্তু তা হলো কই? তবে ঘটনাটা আমার জন্য লাকি প্রমাণিত হয়েছে। শেষে আদির মুখ দেখেই বুঝেছি ও আমার কাছে অনেক অনেক ইমপ্রেস। এই রিমি, তোর কাছে এখন একটাই অপশন আছে। কি? আরে এখনই আদি ভাইয়ার বাড়ির সামনে দিয়ে আসার সময় তার বাড়ির দেওয়ালে বড় করে পোস্টার লাগানো দেখলাম, সিকিউরিটি চাই। আদি ভাই মাফিয়া বলে হয়তো এখনো কেউ অ্যাপ্লাই করেনি। তুই চাইলে এই পথটা কাজে লাগাতে পারিস। তা যা বলেছিস, এই পথেই আমাকে নামতে হবে, কিন্তু তার আগে বাবাকে তো পটাতে হবে। জানু, তুই একদম চিন্তা করিস না। আমি আর তুই মিলে আঙ্কেলকে বোঝালে তিনি নিশ্চয়ই রাজি হবেন। রিমি আর ডালি উঠে গেল। অন্যদিকে ক্যানলিন এর মধ্যে বাংলাদেশে তার একটা বিশাল বাংলো বাড়িতে এসে উঠেছে। সঙ্গে তার কম হলেও 300 জন গার্ড। ক্যানলিন তার বাগানে শুয়ে তার দুপাশে ওই সময়ের দুটা মেয়েকে নিয়ে খোলামেলা লুতুপুতু করছে। এমন সময় সেখানে এএসপি পলাশ পুলিশের ড্রেসে একদম ক্যানের সামনে এসে হাজির হলো। ক্যান একটা মুচকি হাসি দিয়ে দুজন হ্যান্ডশেক করে নিল। আর ক্যান ইশারা করতেই ক্যানের পুরুষ সেক্রেটারি জয় এসে পলাশের হাতে টাকার একটা বড় লাগেজ ধরিয়ে দিল। পলাশ একটা মুচকি হাসি দিয়ে ক্যানকে বাম হাত দিয়ে স্যালুট করেই টাকার লাগেজটা নিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে মিস্টার রশিদ সাহেব বাড়িতে ফিরলেন, কিন্তু হলরুমের কোথাও রিমিকে দেখলেন না। তাই তিনি ফ্রেশ হয়ে মেয়ের রুমে আসতেই দেখলেন ডালির কোলে রিমি মনমরা হয়ে শুয়ে আছে। রশিদ সাহেব রুমে প্রবেশ করেই ডালিকে ইশারা করলেন যেন সে চুপ থাকে। ডালিও মুখে কুড়ু পেটে বসে রইল। রশিদ সাহেব এসে রিমির মাথায় আলতো করে হাত বুলাতে লাগলেন। ওফ ডালি, জ্বালাতন করিস না তো। মাথায় হাত বোলানো লাগবে না, মাথায় হাত বোলালে আমার ঘুম পায়। মা রিমি। রশিদ সাহেবের গলার শব্দে রিমি রশিদ সাহেবের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার বাবার হাত মাথা থেকে সরিয়ে খাটের অন্য পাশে শুয়ে পড়ল। রশিদ সাহেবের বুঝতে আর দেরি হলো না, ওনার পাগলি মেয়ের মাথার পরিবেশ আজ ভালো না। তাই তিনি রিমির মাথার কাছে বসলেন আর রিমির কপালে একটা চুমু দিয়ে বললেন, মা, এভাবে রাগ করলে ছেলের মন কি ভালো থাকে? কথাটা শুনেই রিমি আবারও অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। কি হলো, আমি কি কোনো ভুল করেছি? কই না তো। তার মানে আমার মায়ের কিছু লাগবে। হুকুম করেন রাজকন্যা, দরকার পড়লে এক্ষুনি হাজির করে দেব। রিমি উঠে খাটের অপর পাশে গিয়ে বসে দুহাঁটুর মাঝে নিজের মাথা গুজে বলল, উফ বাবা,
যাও তো এখান থেকে, বিরক্ত করো না। আমি যা চাই তা তো তুমি সেটা কখনোই দেবে না, সেটা আমি ভালো করেই জানি। দেখো পাগলি মেয়ের কারণে, আরে আমাকে না বললে জানবো কি করে আমার রাজকন্যার কি লাগবে? রিমি গাল ফুলিয়ে বসে আছে দেখে রশিদ সাহেব ডালিকে উদ্দেশ্য করে বললেন, ডালিমা তুমি বলো তোমার বান্ধবীর আবদারের তালিকা। সে তো মুখে কিছুই বলতে চাইছে না। না আঙ্কেল, এবার কোন লিস্ট? ফিস্ট না, শুধু রিমির একটা অনুমতি লাগবে আপনার কাছ থেকে। ডালি, দেখবি এই মানুষটা অনুমতি দেবেই না। কে বলেছে দেব না? ডালিমা তুমি বলো, আমি আমার রাজকন্যার জন্য সব করতে রাজি। কিসের অনুমতি লাগবে? কলেজের থেকে ট্রিপ যেতে চাও নাকি বন্ধুরা মিলে পার্টি করতে চাও? না আঙ্কেল, আসলে এবারের টপিকটা অনেকটাই ভিন্ন। আসলে রিমি চাকরি করতে চায়, আর সেটার জন্যই অনুমতি চায়। হোয়াট মানে কি? দেখছিস ডালি, এই বাড়িতে আমার ইচ্ছার, আমার স্বপ্নের কোনো দাম নেই। আরে আমার কি নিজের পায়ে দাঁড়ানোর অধিকার নেই? কয়দিন পরে দেখবি ইনিই বলবেন আমার বিয়ের কথা। ডালি, আমি বিয়ের আগে দুনিয়াটাকে বুঝতে চাই, পৃথিবীটাকে এনজয় করতে চাই। এটা সম্ভব না। অন্য কিছু লাগলে বলতে পারো, আমি এনে দেবো, কিন্তু এটা সম্ভব না। কেন সম্ভব না আঙ্কেল? রিমি তো কখনো আপনার কাছে এত বড় আবদার করেনি। আমরা মেয়েরা তো 20 বছর পর্যন্ত বাবার খাঁচায়, তারপর বাকি 40 বছর স্বামীর বাড়ি নামক খাঁচায় বন্দি থাকার জন্যই জন্মেছি। আঙ্কেল, এটাই সময় রিমিকে কিছুদিনের জন্য হলেও মুক্ত করে দিন। ওরও তো অধিকার আছে স্বাধীন দেশে, স্বাধীন আকাশে মুক্ত হয়ে ঘুরে বেড়ানোর। রশিদ সাহেব গিয়ে রিমির পাশে বসে রিমির চোখের জল তার রুমাল দিয়ে মুছে দিলেন, আর রিমির লাল টমেটোর মতো গাল দুটাকে টেনে দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা বাবা, আমি দিলাম অনুমতি। এবার খুশি? বাপি, সত্যি? রিমি ধপ করে তার বাবাকে জড়িয়ে ধরল। রশিদ সাহেব রিমির মাথায় হাত বুলিয়ে খেতে আসতে বলে নিচে চলে গেলেন, আর সাথে সাথে রিমি এক লাফে ডালিকে জড়িয়ে ধরে খাটে ফেলে দিল, আর ডালির গালে একটা পাপড়ি দিল। আস্তে বোন, আস্তে। ডার্লিং, একদম ফাটিয়ে দিয়েছিস। আমি কি কখনোই আশা করিনি বাপি এত সহজে রাজি হয়ে যাবে। তোর জন্য তো আমি আমার পড়াশোনা বাদ দিয়ে হুদাই আজ এখানে রয়ে গেলাম। আদিদা স্টাইলিশ মাফিয়া তুমি, তাই না? ফাহারিমা জান্নাত রিমি শীঘ্রই তোমাকে নিজের করতে আসছে। হয়েছে ম্যাম, এখন চলেন, অ্যাক্টিং করতে করতে খিদে পেয়ে গেছে। পরের দিন সকালবেলা আদি তার অফিস কেবিনে পায়ের উপর পা তুলে এএসপি পলাশের সামনে বসে আছে, আর আদির পিছনে সিরিয়ালি নিলয়, সিয়াম, রাজ এবং আগুন দাঁড়িয়ে আছে। আদি, তুমি ডন হলেও সকলের মনে তোমার বসবাস। ইনফ্যাক্ট আমরা পুলিশ আলাদের চাইতেও তোমার নাম ডাক পাওয়ার সবকিছু বেশি চলে দেশে। তোমার আরো সফলতা অর্জন করা উচিত আদি। শুধু দেশি মাফিয়া হয়ে লাভ কি? বুকের পাটা থাকলে ইন্টারন্যাশনাল ডন হও। এটা আমি বলছি না, এই অফারটা ইন্টারন্যাশনাল মাফিয়া কিয়ান তোমাকে দিয়েছে। কিয়ানের বাংলা মাটিতে নজর আছে, আর ওর হয়ে আমি তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। আমি কিয়ানের লোক, আমার ডিপার্টমেন্ট কারো ধার ধারি না এই বিষয়ে। তুমি বলতেই পারো, কিন্তু কেউ বিশ্বাস করবে না, কেননা আমি একজন পুলিশ এসিপি আর তুমি গুন্ডা। কথাটা শোনার সাথে সাথেই আগুন সহ সকলে এএসপির মাথায় গান তাক করলো। আদি একটা মুচকি হাসি দিল, যেটাকে ডেভিল মার্কা বলা যায় না। এই হাসিটায় শুধুই রহস্যের গন্ধ। আদির আঙুলের ইশারায় সকলে গান ডাউন করলো। আদি, তুমি কিয়ানের সাথে হাত মিলে টিম আপ করে নাও, তারপর দেখবে তুমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছো। তারপর যা মন চাই তাই করতে পারো, যেমন কিডন্যাপ, ব্যাংক পাচার, রেপ করা, জমি জমা কবজা বা মার্ডার করা ইত্যাদি। আমি সব সামলে নেব। টাকা কামাও, অ্যাশ করো। তুই পুলিশ নাকি ডেলার? এই গলা নিচে, না হয় গলাটাকে ছিঁড়ে ময়লা ভাগারে ফেলে আসবো। তখন কিছু করার জন্য তুই আর উপযুক্ত থাকবি না। বাঁচতে চাইলে চুপচাপ নিজের লেজ গুটিয়ে বের হয়ে যা। না, যাব না তো। কুত্তা মরা মরবি। আদি, যা এখান থেকে। ওই মাদার বোর্ড, তোর সার্কিট ভালো রাখতে চাইলে তাড়াতাড়ি পালা এখান থেকে।
আরে যা যা, ভাইয়ের মাথা হট হয়ে গেলে তুই আবার ওই গরম ফ্রাই হয়ে যাবি। আদিকে চোখ রাঙিয়ে পলাশ সোজা চলে গেল বাংলাদেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আমিনুল ইসলামের বাসায়। তারা এখন সামনাসামনি বসে আছে। আপনি দেশের নামচীন রাষ্ট্রপতি মন্ত্রী একজন, আমি এসিপি, সেই জন্য আপনার সাথে দেখা করতে আসছি। এসেছি তাইওয়ান এর ইন্টারন্যাশনাল মাফিয়া কিয়ানের এর তরফ থেকে। কিয়ানের কথা হচ্ছে সে চাই আপনি তার সাথে হাত মিলিয়ে নেবেন, কি বলেন? আপনার এখানে আসার আগে একটু খোঁজ খবর নিয়ে আসা উচিত ছিল। আমার মন্ত্রী হওয়ার পিছনে আউদু ভাইয়ের অনেক বড় হাত আছে। আমি যদি ওর বিরুদ্ধে যাই তাহলে ও আমার কি অবস্থা করবে সেটা আমি ভালো করেই জানি। তার উপরে আদি আপনাকে রাস্তায় ফেলে মারবে, আর আদি যদি কিছু নাও বলে তখন আমার দলের লিডার আপনাকে তো অবশ্যই মার্ডার করে ফেলবে, সাথে আমাকেও দল থেকে ছুঁড়ে ফেলে দিবে। এর মাঝেই মিস্টার আমিনুল সাহেবের একমাত্র সুন্দরী মেয়ে নাস্তা নিয়ে এসে যেই না পলাশের সামনে দিবে অমনি আমিনুল সাহেব ওকে থামিয়ে দিল। মা, এই স্যার বলছেন তিনি নাকি আদির এনকাউন্টার করতে চান, নাস্তা করাবে এনাকে। কথাটা শোনা মাত্রই আমিনুল ইসলামের মেয়ের মুখের হাসি উড়ে গেল। সে মুখের রাগ রাগ ভাব নিয়ে এসে ছি বলে সেখান থেকে নাস্তা সহ চলে গেল। পলাশের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। এদিকে আদি আর আগুন কেবিনে বসে একটা বিষয় নিয়ে ডিসকাস করছে। এমন সময় গার্ড এসে বলে একটা মেয়ে আদির সাথে দেখা করতে চায়। সে আদির সেক্রেটারি পোস্টে জব নিতে এসেছে। আদি ভাবলো তার কাছে জব নিতে হয়তো কোনো গরিব ঘরের মেয়ে টাকার অভাবে এসেছে। আদি পুরো চেকিং করে পাঠিয়ে দিতে বলল। কিছুক্ষণ পর আদির কেবিনে যে প্রবেশ করলো, মে আই কাম ইন স্যার? তুমি? ভাই তুমি মাফিয়া, ও একটা সাধারণ মেয়ে, তোমার দাঁড়ানো মানায় না। রিমি কেবিনে প্রবেশ করতে আদি অবাক হয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। রিমিও অবাক হওয়ার নাটক করছে। আগুন আদির কানে ফিসফিসিয়ে বলতেই আদি বসে পড়ল। এর মাঝে রুমে রাজ, নিলয় আর সিয়াম চলে এসেছে। এটা আপনার অফিস রে? আমি কখনোই এখানে জব করতে আসতাম না। ওই মেয়ে, আদি ভাই কিলার, শুটার, ফাইটার, বিজনেসম্যান, মাস্টারমাইন্ডার। কি খুঁত আছে আমাদের ভাইয়ের? আগুন ভাই, তুমি আদি ভাইয়ের প্রশংসা করছো নাকি বদনাম? কি খুঁত আছে আমাদের ভাইয়ের? হাই খোদা, এখন এই বাচ্চাদেরও বুঝতে হবে। এদিকে আয় তোরা। আগুন সিয়াম, নিলয় আর রাজকে কোনায় নিয়ে আদি আর রিমির বিষয়টা বুঝতে লাগলো। এদিকে আদি মুগ্ধ নয়নে রিমির দিকে তাকিয়ে আছে। বিষয়টা রিমি বুঝতে পেরে আদিকে একটা ভেঙচি মারতেই আদির হুঁশ ফিরল। আগুনদের কথা শেষ হতেই নিলয়, সিয়াম আর রাজ রিমির কাছে এগিয়ে গেল। ম্যাম, আপনাকে এখানে কাজ করা উচিত। আমি জীবনে ওখানে কাজ করব না। আপনাকে এখানেই কাজ করতে হবে। এখানে কি কাজ আছে শুনি? কয়টা গান কিনেছে, বেচেছে, কি কি মাল স্মাগলিং করেছে, কার হাত পা ভেঙেছে, কারে উপরে পাঠিয়েছে, আমি ভালো করে জানি। এদের মতো মানুষদের কম্পিউটারে এগুলারই হিসাব রাখতে হবে। দেখুন ম্যাম, আপনি ভাইকে কিন্তু যা খুশি তাই বলতে পারেন না। আমি কাজ করব না মানে করব না, সাইড দিন। রিমি আগুনকে ধাক্কার মাঝে সরিয়ে যেই না রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যাবে অমনি কোথা থেকে যেন কাচের পানির গ্লাস রিমির একদম মাথার পাশে দেওয়ালে উড়ে এসে সজোরে আছড়ে পড়ে টুকরো হয়ে গেল। আচমকা এমন ঘটনা ঘটার ফলে সবাই আতকে তো উঠেছেই, কিন্তু রিমির ভয়ে বানচোখ দিয়ে জল বের হয়ে গেছে। রিমি মাথা ঘুরিয়ে আদির দিকে তাকাতেই ভয়ে তার প্রাণ পাখি লাফিয়ে উঠল। আদির চোখ রাগে রক্তবর্ণ ধারণ করেছে। রিমি কিছু বলতে যাবে এমন সময় আদি তার চেয়ার থেকে উঠে চেয়ারকে একটা লাথি মারতেই সেটা সাইডে গিয়ে ফুলের টবের উপরে পড়ল। রিমি ভয়ে নখ খেতে শুরু করেছে। আদি আগাচ্ছে, রিমি পিছোচ্ছে। আদির চোখ রিমির চোখে। আচমকাই আদি রিমির দুহাত ধরে ওকে দেওয়ালের সাথে চেপে ধরল। সিয়াম ওদের সকলকে ফিসফিসিয়ে বলল, আজকে মেয়েটা গেছে, আদি ভাইয়ের রাগ। ওরে বাবা, খুব শখ তোমার তাই না? আমাকে যখন তখন যেখানে সেখানে যা মুখে আসে তাই বলার। কি ভাবো নিজেকে? তুমি বলেছিলে না এখানে কাজ করবে না? এখন আমিও দেখব তুমি এখানে কাজ কিভাবে না করো। তোমাকে তো এখানে কাজ করতেই হবে, তাও আমার সেক্রেটারি হয়ে। আপনি খুব পছা।
আদির এমন ঝাড়ি দেওয়া কথা শোনা মাত্রই রিমি হেঁচকি তুলে বাচ্চাদের মতো কেঁদে দিল। রিমির এমন বাচ্চাদের মতো কান্না দেখে আদির রাগ নিমেষেই জল হয়ে গেল। কান্না থামাও, সাইড কান্না থামাও। আদির ঝাড়ি খেয়ে রিমি কান্না থামাবে কি, উল্টে আরো ভলিউম বাড়িয়ে দিয়েছে। কোনো উপায় অন্তর না পেয়ে আদি ধপ করে রিমির ঠোঁটে ঠোঁট রাখলো। আদির এমন কাণ্ডে রিমি যেন হ্যাং হয়ে গেছে। ওর কান্না বন্ধ হয়ে চোখগুলো ডিমের মতো হয়ে গেল। এদিকে এমন ঘটনায় আগুন তার দুহাত দিয়ে সিয়াম, নিলয় আর রাজের চোখ বন্ধ করে দিয়ে নিজেও নিজের চোখ বন্ধ করে নিল। 1 মিনিট হয়ে গেছে, আদি ছাড়ার নামই নিচ্ছে না। রিমি নড়লেই আদি আরো শক্ত করে চেপে ধরছে। হঠাৎই রিমি তার শরীরের সর্বশক্তি দিয়ে আদিকে ধাক্কা মারতেই আদি সরে গেল। আদিরও হুঁশ ফিরল। আদি লজ্জায় লাল হয়ে গেছে। রিমি মনে মনে ভাবছে, লৌঠেলা, লজ্জা পাবো আমি না। এদিকে মহারাজ লজ্জায় লাল হয়ে গেছে। না, আমি আগে কথা শুরু করি। স্যার, আপনি কাজটা একদম ঠিক করেননি। এই মিস রিমি, আপনি এখন ভাইকে স্যার বললেন না, তার মানে আপনি এখানে কাজ করতে রাজি? তবে আজ আসি, কাল থেকে জয়েন করব। রিমির কথা শুনে আদি নিজেই নিজের মাঝে একটা মুচকি হাসি দিল। সিয়াম, নিলয়, রাজ খুশিতে আগুনকে জড়িয়ে কোলাকুলি করলো। রিমি বাহিরে এসে খুশিতে নাচতে লাগলো। বাহিরেই ডালি গাড়ি নিয়েছিল। রিমি নাচতে নাচতে সোজা গাড়িতে উঠে বসলো। কি রে রিমি, কাজ হলো? জানো হয়েছে মানে এমন ডোজ দিয়েছি না, আমাকে জোর করে চাকরিতে রেখেছে। বুঝলাম। তবে বেবি, তোমার লিপস্টিকটা লিপটে আছে কেন? আসলে ও কিস করেছে। কি এত তাড়াতাড়ি আদি থেকে ও হয়ে গেল? মুখ সামলে কথা বল রাইনি, ও তোর জিজু হয়। ওকে বাবা, ওকে। আদি জিজু এবার হয়েছে, এখন চলেন মহারানী। এদিকে এএসপি পলাশ স্বরাষ্ট্রমন্ত্রী আমিনুল ইসলামের মেয়ের ইউনিভার্সিটির সামনে গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। এমন সময় হঠাৎ পলাশের নজর পড়ল মেয়েটার উপরে। বাতাসে মেয়েটার শাড়ির আঁচল উড়তেই মন্ত্রীর মেয়ের ধবধবে ফর্সা পেটে পলাশের চোখ আটকে গেল। আফটার 4 আওয়ার্স আদি তার অফিস থেকে তার ভাইদের নিয়ে এই মাত্র বাসায় ফিরেছে। আদি ফ্রেশ হয়ে বাগানে তার আরাম চেয়ারে বসতে না বসতেই আদির ফোনটা বেজে উঠল। আদি কলটা কেটে কল ব্যাক করতেই ওপাশ থেকে কান্নার শব্দে আদির বুকটা হঠাৎই ছ্যাত করে উঠল। ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। আমার মেয়েকে ওই পলাশ দর্শন করে মেরে ফেলেছে। কোথায়? ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। আমার মেয়েকে ওই পলাশ দর্শন করে মেরে ফেলেছে। আসি। 30 মিনিটের ভিতরেই আদি আমিনুল ইসলামের বাড়িতে হাজির হয়ে ওর বাড়ির ভিতরে প্রবেশ করলো। আগুন, রাজ, নিলয়, সিয়াম মেয়েটার রক্তাক্ত দেহ দেখে লজ্জায় আঁতকে উঠল। মেয়েটার শাড়ি বিভিন্ন অংশে ছেঁড়া, গায়ে ব্লাউজ নেই, শুধু বুকে আর কোমরে কোনো রকমের শাড়ি চড়ানো। ঠোঁটের 10% ছেঁড়া, মুখে, ঘাড়ে সহ বিভিন্ন অংশে শিয়াল কুকুরের মতো কামড়ের দাগ। আদিকে দেখে সাথে সাথে আমিনুল ইসলামের বউ মানে মেয়েটার মা দৌড়ে এসে আদির পায়ে পড়ে কান্না করতে লাগলো। আমার মেয়ে করা মেরে ফেলেছে আদি। আমার একমাত্র মেয়ে ছিল, এখন আমি একদম নিঃস্ব হয়ে গেলাম। আদি কলেজে গিয়েছিল, বলেছিল নাকি আজকে ওর কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে। কে জানতো আজই আমার মেয়ের মুখটা শেষবারের মতো দেখবো। ওই পলাশ আমার মেয়েকে তুলে নিয়ে জোর করে রেপ করে রাস্তায় ফেলে দিয়েছিল। সেদিন পলাশের মুখের সামনে থেকে আমার মেয়ে নাস্তা কেড়ে নিয়েছে বলে আজ ওকে পেয়ে। আদির চোখ বেয়ে এক ফোঁটা জল মেয়েটার কপালের উপরে পড়ল। আদি, তোমাকে ওই আল্লাহর কসম, পলাশকে ছাড়বে না। মেরে ফেলো, মেরে ফেলো ওকে। আগুন। জি ভাই। পলাশের কাছে নিয়ে চল। এখন সময় সন্ধ্যা। নাইট 24 পাবের একটা টেবিলে বসে পলাশ ড্রিঙ্ক করছে। এমন সময় আদি তার দলবল নিয়ে পাবের ভিতরে আসতেই আদির সাথে পলাশের চোখাচোখি হলো। এমন সময় আদির আঙুলের ইশারায় আগুন গিয়ে
পাবের মেয়েদের মাঝে ঢুকে নাচানাচি করতে করতে একটা মেয়েকে কাছে টেনে মেয়েটাকে জড়িয়ে ধরতেই মেয়েটা চিৎকার দিয়ে আগুনকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল। পুরো পাব থমকে গেছে। সকলের মনে একটাই প্রশ্ন, আগুন, তাও আবার এইরকম স্বভাব, কিভাবে, কি হলো তার? মেয়েটা বলে উঠল, ছি, এসব কি? কেন? ধরলাম। এগুলো কেমন স্বভাব? কেন কেন? আমি ধরেছি বলে শুধু চরিত্র তুলে প্রশ্ন কেন? ভুল না সব, এগুলো তো ভুল। আচ্ছা আচ্ছা, যদি আমি ধর্ষণ করি তাহলে? মানে ধর্ষণ করলে কি করা উচিত? রেপ করলে তো মেরে ফেলা উচিত। কথাটা শুনেই আদি ছায়ার মাঝখান থেকে বের হয়ে আসলো। আদিকে দেখা মাত্রই পুরো পাব ভয়ে ঢোক গিলে আগুনের কাছে যাওয়ার জন্য দুপাশ দিয়ে রাস্তা ফাঁক করে দিল। আদি হেঁটে সোজা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। ধর্ষণ করে মেরে ফেলা উচিত। জি ভাই। ভাই, এসিপি এদিকে আসছে। আসতে দে। কথার মাঝে আগুন আদির কানে ফিসফিসিয়ে বলল কথাটা। পলাশ এসে আদির কাঁধে হাত রাখতেই আদি তার এলবো দিয়ে পলাশের নাক বরাবর একটা ঘুষি মেরেই ওর বুকের মাঝখানে একটা কিক মারল। পলাশ ছিটকে ফ্লোরে ধপাস করে পড়তে না পড়তেই সে কিক আপ জাম্প দিয়ে দাঁড়িয়ে গেল। পলাশ তার নাকে হাত দিয়ে দেখে রক্তে মুখ মেখে গেছে। পলাশ আদির সামনে এসে ওর মুখ মাথা সোজা গান তাক করতেই আদি শো করে গানটা হাত থেকে কেড়ে নিল আর গানের ম্যাগাজিনটাকে ফেলে দিয়ে ওর গান দিয়ে ওর মুখে দুটা বাড়ি দিয়ে গানটাকে ফেলে দিল। পলাশ দৌড়ে আদিকে মারতে আসতেই আদি ওর সকল টেকনিককে ডিফেন্ড করে ওর বুকের মাঝে একটা পাঞ্চ মারল। পলাশের মুখ দিয়ে বন্যার মতো রক্ত বইছে। তারপর পলাশ আবার আদিকে অ্যাটাক করতেই আদি পলাশের চুল ধরে ওকে টি টেবিলের উপরে আছাড় মারল। আদি ওর সামনে গিয়ে দাঁড়ালো। কেয়ারের হাত মাথায় আছে বলে যা মন চায় তাই করবি তুই, তাই না? এখানে এতগুলো মেয়ে আছে, কর ধর্ষণ, কর। করছিস না কেন? কর। কিরে, টাচ কর, ধর্ষণ কর। ধর্ষণ করবি না? পলাশ উঠে আদিকে মারতে আসতেই আদি দৌড়ে 560 ডিগ্রি কিক ওর গায়ে বসাতেই ও একটা টেবিলের উপরে 4-5 হাত পিছিয়ে গিয়ে পড়ে আর সাথে সাথে কাঁচ ভেঙে ওর মাথা আর পেটে ঢুকে যায় আর পলাশ সেখানেই বেহুশ হয়ে যায়। নিলয় দৌড়ে এসে পলাশের মুখে জল ছিটিয়ে ওকে হুঁশে আনতেই আদি ওকে ধরে আবারও ইচ্ছে মতো মারল। এই মেয়েটাকে কে মেরেছে? আমি মেরেছি। জোরে বল। আগুন। আগুন এসে আদির হাতে একটা দেশি রিভলভার ধরিয়ে দিল। এখন আপনারাই বলুন এর সাথে কি করা উচিত? সাথে সাথে পুরো পাবের মেয়েরা চিল্লিয়ে বলল, মেরে ফেলা হোক পলাশকে। আদি একটা মুচকি হাসি দিয়েই মুখ দিয়ে সিটি মারল আর তখনই মেইন গেট দিয়ে নিলয় স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে কোলে করে ভিতরে ঢুকলো। পাশে রাজ আর সিয়াম। মেয়েটার এমন অবস্থা দেখে পুরো পাবের মেয়েদের কলিজা কেঁপে উঠল। আদি গিয়ে আমিনুল ইসলামের মেয়ের হাতে গান ধরিয়ে বলল, তুই যে মেয়েটাকে নৃশংসভাবে মেরেছিস, ওর হাতে তুই মরবি। এই কথা বলেই আদি মেয়েটার হাতে গানটাকে নিজের হাতের উপর দিয়ে ধরিয়ে একের পর এক এভাবে 4টা গুলি করে পলাশকে মেরে ফেলল। এমন সময় কোথা থেকে যেন খবর পেয়ে কমিশনার বজলুর রশিদ সাহেব তার দলবল নিয়ে পাবের মানুষদের ঠেলে ভিতরে প্রবেশ করে পলাশের সামনে হাজির হলেন। পলাশকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে সকল পুলিশ মাথার টুপি খুলে দাঁড়ালো। কে কে মেরেছে ওকে? বলো, এভাবে মেরেছেটা কে? স্যার, এই যে নিলয়ের কোলে যে মেয়েটা শুয়ে আছে ও মেরেছে স্যার। ওই দেখুন ওর হাতে গান। রশিদ সাহেব আমিনুল ইসলামের মেয়ের কাছে গিয়ে 2-3 বার শরীর নাড়াচাড়া দিয়েও যখন মেয়েটার কোনো রেসপন্স পেলেন না, তখন তিনি মেয়েটার গলায় হাত দিয়ে ঘাড়ের নার্ভ চেক করতেই তার চোখ পিংপং বলের মতো বড় হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এই মেয়েটা তো আগেই মরেছে, এই কিভাবে মারবে? রসিকতা চলছে এখানে। স্যার, বিষয়টা একদম সিম্পল। আগে এটাকে মেরে মেয়েটা নিজেও মরেছে। রশিদ সাহেব রেগে যেই না সিয়ামকে কিছু বলতে যাবেন, অমনি আগুন এসে কমিশনারকে থামিয়ে দিল। 1 মিনিট স্যার, আমরা সবাই এখানে খুশিতে ডান্স করছিলাম, পার্টি এনজয় করছিলাম। এমন সময় কোত্থেকে যেন মেয়েটা দৌড়ে এসে পলাশের গলে 2টা চড় বসিয়ে দিয়ে বলল, তুই আমার রেপ করেছিস। তারপর মেয়েটা নিজের কোমর থেকে গানটা বের করে ধ্যাড় ধ্যাড় করে গুলি করলো। গুলি খেয়ে তো পলাশ এখানেই শেষ। তারপর মেয়েটা নিজেও নিচে পড়ে গেল। আমার ভাই নিলয় গিয়ে দেখে মেয়েটা তো আগেই মরেছে। ও মেয়েটাকে কোলে করে নিয়ে বাইরে যাবে,
এর মাঝেই আপনি চলে আসলেন। স্যার, আগুন ভাইয়ের কথায় যদি আপনার কোনো ডাউট হয় তাহলে মেয়েটার হাত থেকে গানটা নিয়ে চেক করুন, দরকার পড়লে আঙ্গুলের ছাপ চেক করুন। কি আমার ভাই বোনেরা, ঠিক বলছি তো আমি? স্টুপিড, চুপ করো সবাই। রাজের কথায় সায় দিয়ে ক্লাবে উপস্থিত জনগণ চিল্লিয়ে বলতে শুরু করতেই রশিদ সাহেব ঝাড়ি দিয়ে থামিয়ে দিলেন আর আদির সামনে গিয়ে তালি বাজাতে বাজাতে বলতে লাগলেন, বাবা, ভালো প্ল্যান সাজিয়েছিস তুই। আরে আদি। আরে রশিদ। এই কি? আরে বললাম বলে গায়ে লাগলো? আদি ভাইয়ের সামনে মুখ সামলে কথা বলবেন, আর না হলে কেটে রেখে দেব। পুলিশের সামনে এভাবে কথা বলে? কথা বলার সেন্স নেই? আগুন কিছু বলতে যাবে তার আগেই আদি হাতের ইশারায় আগুনকে থামিয়ে নিজেই বলতে লাগলো, এসিপি না জানি কেন এই অকাজটা করে ফেললো। আমিল সাহেবের মেয়েকে জোর করে ধর্ষণ করে ও মেরে ফেলেছে। আদির সাম্রাজ্যে অন্যায়ের কোনো স্থান নেই। আসছি। আদি, জনগণের সাপোর্টে দেখছি তোমার ভালোই পাখা গজিয়েছে। একদিন এমন এসিপি তৈরি করে নিয়ে আসবো না, তোমাকে প্রমাণ সহকারে আদালতে টেনে হিস্ট্রি নিয়ে যাব। এমন এসিবি নিয়ে আসবেন যেন সত্যিকারের পুলিশ হয়, যে ওই পোশাকের মূল্য বুঝে, যার ভিতরে অন্যায় প্রতিরোধের সাহস থাকবে, যে সত্যিকারের পুলিশ হবে, পুলিশের ড্রেসে কাপুরুষ না। আদির কথাটা শুনেই রাগে রশিদ সাহেব দাঁত কটমটিয়ে উঠলেন। আদি সিয়ামের কাছ থেকে সানগ্লাসটা নিয়ে হাঁটতে শুরু করলো। নিলয় আমিনুল ইসলামের মেয়েকে নিয়ে তার বাড়িতে চলে গেল। অন্যদিকে 1 ঘন্টা পর কমিশনার তার বাড়িতে এসে পায়চারি করছে আর বকবক করছে। এমন এসিপি আনবো, বাপ বাপ চিল্লিয়েও কুল পাবে না স্যার। পুলিশে একদম ভয় পায় না। দেখে নেব, সুযোগ আসুক আদির গোষ্ঠীকে জেলে পুড়িয়ে ছাড়বো। একদিন রাস্তায় এনকাউন্টার করে মারবো সারাকে। রশিদ সাহেবের হুঁশ ফিরল তার বাড়ির সামনে অনেকগুলো গাড়ির শব্দে। 2 মিনিট পরই কমিশনার খেয়াল করলো আদি আর আগুন বাড়ির সদর দরজা দিয়ে হলরুমে প্রবেশ করছে। আদি এসে বলল সে রশিদ সাহেবের সাথে 5 মিনিট কথা বলতে চায়। রশিদ সাহেব কি যেন চিন্তা করে মাথা ঝাঁকিয়ে আদিকে বসতে বলল। তারা দুইজন সোফায় বসে পড়ল। এই আপনাকে চ্যালেঞ্জ করার পর আমি আপনাকে সাবাই গাইতে আসিনি, এসিবির পলাশের মুখোশ খুলতে এসেছি। আসলে পলাশ কেয়ানকে ধরতে না, বরং ওর কাজকে সহজ করতে, ওকে সাহায্য করতে এসেছে। পলাশ স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাকে কেয়ানের সাথে হাত মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমরুল সাহেব তো সোজাচাপটা মানা করে দিয়েছিল। তাই পলাশ বদলা নেওয়ার জন্য ওনার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলেছে। এই ঘটনাটা যদি আজ আপনার মেয়ের সাথে ঘটতো, তবে তখন আপনি কি করতেন? হ্যাঁ, এটা একদম সত্যি। কিছু কিছু বিষয়ে আইন থেকে ন্যায্য বিচার পাওয়া যায় না, তাই সেখানে আমি নাক গলাই না। আপনি একজন সিনিয়র পুলিশ অফিসার, আশা করি আমাকে ভুল বুঝে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। আর হ্যাঁ, সম্ভব হলে মানুষের সঠিক বিচার করবে। এই কথা বলে আদি উঠতে যাবে, এমন সময় রশিদ সাহেব বলে উঠলেন, তুমি ঠিকই বলেছো আদি, আমি তোমাকে ভুল বুঝতেছিলাম, সরি। আসলে যদি ঘটনা আমার মেয়ের সাথে হতো তাহলে আমিও আইনের আশায় বসে থাকতাম না। থ্যাঙ্কস। হঠাৎই আদির নজর পড়ল হলরুমের দেওয়ালে টাঙানো রিমির ছবির দিকে। তাই তো বলি, মেয়েটার বুকে এত সাহস আসে কোথা থেকে? বাপ তো পুলিশ কমিশনার, কিছু হলে তো বাবা আছে। আরে ওই দেখো, আমার মেয়ের রিমি এসে গেছে। কথাটা শুনে আদি রিমির দিকে ফিরতেই মনে মনে হেসে দিল, কারণ রিমি হাঁ করে আছে। মা রিমি, আদি বাবার জন্য চা নাস্তার ব্যবস্থা করে তো। ঠিক আছে বাবা। আদি তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই কথাটা বলেই বাপ মেয়ে একসাথে উপরে চলে গেল। এদিকে আদি ফোনটা বের করে একটা কাজের কথা শেষ করে আগুনকে ডাকতে যেই না পিছনে ফিরল, অমনি আদির চোখ বের হওয়ার উপক্রম। আদি চশমাটা খুলে বসা থেকে দাঁড়িয়ে গেল। কারণটা হলো, পিছনে আগুন পড়ে যাওয়ার পোজে একটা মেয়ের কোলের উপরে ঝুলে আছে, আর দুজনের চোখ চোখাচোখি হয়েও কারোর চোখের পলকই পড়ছে না। হ্যাঁ, মেয়েটার কেউ না, ডালি। গাড়ি পার্ক করছিল বলে দেরি হয়ে যায় তার। আদি কাহিনী বুঝতে পেরে খকখক করে কাশি দিতেই আগুন ডালি লজ্জা পেয়ে আগুনকে ছেড়ে দিল। আর ধপাস। ও মাগো, ওই পাগল মেয়ে, আমাকে এভাবে ছেড়ে দিলেন কেন? ও মাগো, কোমরটা মনে হয় গেল। ওই মিস্টার, ওটা পাগল না, পাগলি হবে।
আমি মেয়ে মানে স্ত্রীলিঙ্গ। হয়েছে, এত অ্যাক্টিং করতে হবে না। আয় তোরা এখানে এসে বস। আদিকে ডালি আর আগুন খেয়াল করে আর চুপচাপ মাথা নিচু করে দুজন একসাথে পাশাপাশি সোফায় বসে পড়ল। ওদের কাণ্ড দেখে আদি একটু মুচকি হাসলো। আদির হাসি দেখে লজ্জায় আগুনের মাথা নিচু হয়ে আছে। এই মেয়ে, তোমার নাম কি? ওর নাম ডালি, আমার বেস্টি, মানে আমার ছোটবেলার বন্ধু। ডালি কথাটা বলার আগেই রিমি একটু আগের কথাটা বলে উঠল। আদির নজর রিমির উপরে পড়তেই আদির চোখ ছানা বড়া হওয়ার উপক্রম। রিমি শাড়ি পরে হাতে নাস্তার ট্রে নিয়ে আদির সামনে রাখল। রিমিকে এমন লাগছে যেন আদিরা এখানে মেয়ে দেখতে এসেছে আর রিমি হলো পাত্রী। আদি মনে মনে বলল, আদি কাম ডাউন, মেয়েরা মায়ের জাত, বিয়ের আগে কুদৃষ্টি দেওয়া ঠিক না। আচমকাই আদি হালকা চিৎকার দিয়ে লাফিয়ে উঠল আর তার চোখ রিমির উপরে পড়তেই রিমি একটা চোখ মেরে বসল। আগুন চোখের ইশারায় আদিকে জিজ্ঞেস করতেই আদি চোখ রাঙিয়ে চুপ থাকতে বলল, কি হলো আমার একমাত্র বাস, নিন চাটা খান। কোনো দরকার নেই, কাজের সময় মতো চলে আসো। এই আগুন, চল তো। আদি আগুনের হাত ধরে ওকে টানতে টানতে বাড়ি থেকে বের হয়ে গেল। রিমি আর ডালি ফিক করে হেসে দিয়ে দুজন একে অপরের হাতে তালি দিয়ে জড়িয়ে ধরল। অন্যদিকে ক্যান তার সুইমিং পুলে সাঁতার কাটছে। এমন সময় ক্যানের সেক্রেটারি জয় এসে ক্যানকে ইশারা করে উপরে আসতে বলে। ক্যান তার নগ্ন দেহ নিয়ে সকল গার্ডদের সামনে উপরে উঠে এসে নিজের শরীর মুছে জামা কাপড় পরে নেয়। দুজনে একটা চেয়ারের উপরে বসল। এসিপি পলাশকে আদি মেরে মাটি চাপা দিয়ে দিয়েছে। কথাটা শুনেই ক্যান বিষম খেয়ে গেল। সে অবাক চাহনিতে বলল, পুলিশ এদের কিছু বলেনি? কোনো প্রমাণ পায়নি পুলিশ, পাবলিকও মুখ খুলেনি, আমরাই আদিকে তুলে নেই। একদম না। একটা পুলিশ এসিপি কে জানো সাধারণের মাঝে আদি মেরে ফেলেছে, কিন্তু কেউই মুখ খোলেনি। এতেই বোঝা যায় ও এই দেশে কতটা পাওয়ারফুল। ওকে ওখানে নয়, আমার কাছে থাকা উচিত। ওর সাথে আমার মিটিং ফিক্স করো, আমি কথা বলবো। জয় উঠে দাঁড়িয়ে আদিদের একটা নম্বরে কল করতেই ওপাশ থেকে নিলয় কলটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? কিয়ান ভাই আদির সাথে দেখা করতে চায়, ওরে এখানে আসতে বলো। আদি ভাই ক্যানের লোকের ফোনে এসেছে, ক্যান তোমার সাথে দেখা করতে চায়। ওরে বলে দে আমি ওর বাপের চাকর নই, ওরে এখানে আসতে বল। ওই তুই কিয়ান ভাইয়ের ডান হাতের সাথে কথা বলছিস। বাম হলো বেচারা কাজের অস্তিত্ব। তোর ক্যানকে বল যেন নিজে এসে আদি ভাইয়ের সাথে দেখা করে। এই কথাটা বলেই নিলয় কলটা কেটে দিল। এদিকে জয়, ড্যাম ইট, হোয়াট হ্যাপেন? আদি আপনাকে গিয়ে দেখা করতে বলেছে। ক্যান রাগে বসা থেকে উঠে দাঁড়ায়। আফটার 30 মিনিটস আদির বিশাল বাড়ির 4টা হেলিপ্যাডে 3টা বিদেশি কার্গো হেলিকপ্টার ল্যান্ড করছে দেখে আদির 300 গার্ড ওই 3টা হেলিকপ্টারকে ঘিরে গান তাক করে পজিশন তৈরি করে নিল। ক্যান তার সেক্রেটারি জয় সহ তার সকল গার্ডদের একসাথে নিয়ে হেলিকপ্টার থেকে নামলো। ক্যানের লোকেরা আদির লোকদের দিকে গান নিয়ে পজিশন বানিয়ে নিল। এমন সময় ক্যান খেয়াল করে আদির গার্ডদের পিছন থেকে আদি, আগুন, সিয়াম, নিলয় আর রাজ বের হয়ে আসলো। শুধু আদি ছাড়া আগুনদের হাতে